আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথচ বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1368তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ মিলনের জীবনের কলিজা কাঁপানো এক আধ্যাত্মিক টাইপের শিক্ষণীয় তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 20 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য জীবিত করে মৃত বউকে। আমরা জানি এই পৃথিবীতে যে প্রাণী একবার মরে যায় তা আর দ্বিতীয়বার ফিরে আসে না। এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু তারপরেও মৃত্যুর পরে কিভাবে টাকার বিনিময়ে সে তার স্ত্রীকে জীবিত করলো, তাও 1 ঘন্টার জন্য, শোনার পরে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, চরম বাস্তবতাকেও হার মানাবে, মনের অজান্তেই চোখ দুটোকে জলে ভিজাবে, আধ্যাত্মিক জগৎ থেকে আপনাকে মনের অজান্তেই ঘুরে নিয়ে আসবে এই মিলনের জীবনের গল্পটা। তাই আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মিলনের জীবনের হৃদয়ে কাঁপানো বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মিলন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরে সমুদ্রে ঘেঁষা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সমুদ্রে মাছ ধরে অনেক কষ্ট করে জীবিকা অর্জন করত। আমাদের পরিবারে সেই শৈশব থেকে প্রচণ্ড অভাব অনটন ছিল। কতটাই অভাব ছিল, আমি ছোটোবেলা থেকে যথেষ্ট মেধাবী একজন ছাত্র ছিলাম। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমার বাবাকে বলতো, আপনি যদি মিলনের পিছনে একটু শ্রম দেন, ওর পিছনে কিছু টাকা পয়সা ব্যয় করেন, তাহলে দেখবেন মিলন একদিন পুরো সমাজকে পাল্টে দেবে। আপনার এই অভাব অনটনের দিনগুলোকে পার করিয়ে মিলন আপনাকে একদিন স্বর্ণালী সকাল দেখাবে। কিন্তু টাকার অভাবে আমার বাবা আমাকে স্কুলে পড়াশোনা করাতে পারেনি। খুব কষ্ট করে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি এবং ক্লাস 6-এ ওঠার পরে পারিবারিক অভাব অনটন, স্কুল ড্রেস, পোশাক আশাক থেকে শুরু করে পড়াশোনার খরচ আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষায় টাকা দিতে না পেরে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপরে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি খুব রাগ করি যে বাবা আমাকে কেন টাকা দেয় নাই। বাবা যদি টাকা দিত তাহলে তো আমার পড়াশোনা বন্ধ হতো না। বাবার উপর এক পৃথিবী রাগ আর অভিমান নিয়েই আমি তখন দিনগুলো পার করতেছিলাম। আস্তে আস্তে করে আমার দাদিমণি তখন আমাকে বোঝাচ্ছিল যে মিলন, তোর বাবা টাকা দিবে কোত্থেকে, তোর বাবার পক্ষে তো টাকা দেওয়া সম্ভব নয়। আমাকে যখন বাস্তবতা আমার চোখে আমার দাদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি তখন বুঝতে পারি যে আসলে আমার বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য ছিল না। আমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরেও আমার বাবা গোপনে গোপনে কান্না করতো যে আমি মিলনকে পড়াশোনা করাতে পারিনি। এরকম অভাবের সংসার ছিল। পরিপ্রেক্ষিতে আমার আব্বা আমি তখন আমার দাদির কথা শুনে আমার আব্বাকে বললাম, আব্বা, আমিও বাড়িতে বসে থেকে কি করব, আমিও তোমার সাথে নদীতে যাব, মাছ ধরবো। আব্বা তখন আমাকে মানা করলো যে না, দরকার নাই, মাছ আমিই ধরবো, তোর যেতে হবে না। আমি তখন আমার আব্বারে বললাম যে না আব্বা, আমিও যাব, আমিও সমুদ্রে মাছ ধরবো, তুমি আমাকে মানা করো না। এক পর্যায়ে বাবাকে আমি রাজি করাতে সক্ষম হই। এরপরে আমি আর বাবা দুজনে মিলে সমুদ্রে তখন মাছ ধরতাম। বাবা যাইতো, আমি যাইতাম, এবং আমরা তো আমাদের নিজেদের কোনো ট্রলার তো ছিল না। আমরা বিভিন্ন লোকদের ট্রলার ভাড়া করে নিয়ে যাইতাম। অনেক সময় দেখা যায় যে অনেক লোকের আন্ডারে কাজ করতাম। এরকম করে আমাদের জেলের জীবন কাটতে থাকে। সারাদিন কাজ করে রাতের বেলায় এসে বারান্দার মধ্যে হিমেল বাতাসে ঘুমিয়ে যেতাম। বাবার আর আমার সময়গুলো এমন করে কাটতে কাটতে একদিন আমার বাবা যে মহাজনের আন্ডারে কাজ করত, ওই মহাজনের সাথে আমার আব্বার খুবই ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে আমার আব্বা ওই মহাজনের আন্ডারে আর কাজ করবে না, মহাজনের নিচে আর কাজ করবে না। আমার আব্বা এরকম করে সাফ জানিয়ে দেয়। এরপরে 2 দিন আমাদের কোনো কাজ থাকে না। 2 দিন আমরা বাড়ির মধ্যেই থাকি। 2 দিন পরে সিরাজ আলী বলে একজন আছে, উনি হচ্ছে, ওনার নিজেরও ট্রলার আছে এবং উনিও জেলেদেরকে খাটায়। তো সিরাজ আলী তখন আমাদের বাড়িতে আসছে। বাড়িতে এসে আমার আব্বাকে ডাইকা বলল, তুই তো এখানকার খুব পুরনো জেলে, তোর সাথে কি হয়েছে, ওর ঝামেলা?
আমার আব্বা তখন একটা ব্যক্তিগত ঝামেলা শেয়ার করলো। সিরাজ আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই যদি ওর ট্রলারে কাজ না করিস এতে কোনো সমস্যা নাই, তুই একটা কাজ কর, আমার ট্রলারে চলে আয়, আমি তোকে আমার ট্রলারে নিয়ে যাব, তুই আর তোর ছেলে মিলে আমার ট্রলারেই কাজ করবি। আমার আব্বা তখন সিরাজ আলীর কথা শুনে কিছুটা বর্ষা পেল যে না, আলহামদুলিল্লাহ আমি তাহলে ওনার ট্রলারেই কাজ করব। পরের রাত থেকে আমি আর আমার আব্বা সিরাজ আলীর ট্রলারে কাজ করতে গেলাম। সিরাজ আলীর ট্রলারে কাজ করে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছিলাম। আগে যেরকম খাবার দাবারের একটা সমস্যা ছিল, এই সমস্যা ওই সমস্যা, অনেক ধরনের সমস্যায় জর্জরিত ছিলাম, কিন্তু সিরাজ আলীর কাছে যাওয়ার পরে এই সমস্যাগুলো থেকে মোটামুটি অনেকটা নিরাশ ঘটেছে। ওনার খাওয়া দাওয়া ভালো, কাজের শৃঙ্খলাও আছে এবং নিয়ম নীতিগুলোও খুবই ভালো, মানার মতো। এরকম করে আমরা তখন সিরাজ আলীর আন্ডারে কাজ করতেছি। এভাবে প্রায় 3 থেকে 4 বছরের মতো সিরাজ আলীর আন্ডারে আমার আব্বা কাজ করে। আমি আর আমার আব্বা সিরাজ আলীর আন্ডারে কাজ করতে থাকি। তখন সিরাজ আলীর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায়। এর মাঝে আমার যে বড় বোনটা আছে, আমার বড় বোনটার বিয়ে দেই। যদিও বিয়েতে খুব বেশি টাকা খরচ হয় না, তারপরও সিরাজ আলী আমার আব্বাকে মুট করে 5,000 টাকা দেয়, যে 5,000 টাকা নিয়ে যাও, তোমার মেয়ের বিয়েতে খরচ করো। আমার গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের, যার জন্য সে সময়টাতে 5,000 টাকারও মোটামুটি অনেক ভালো একটা মূল্য ছিল। 5,000 টাকার বাজার সাজার করে আমার বোনকে বিয়ে দিয়ে ফেলতে পারছি, বুঝতেই পারেন। এরপরে আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে যদি একটা মুরগিও জবাই করা হতো, আমার আব্বা তখন এই সিরাজ আলীকে ডাকতো যে আসেন, আমার বাড়িতে আসেন। এমন করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে আমার বয়স তখন কত হবে, প্রায় 16 বা 15-16 এরকমই হবে, এর বেশি কিন্তু না। 15-16 বছরেই হঠাৎ করে আমার আম্মুর একটা সমস্যা দেখা দেয়। আম্মুর সমস্যা বলতে এরকম, হঠাৎ করে আম্মু একদিন রাতে বলতে থাকে যে তার তলপেট ব্যথা করে, তার তলপেট ব্যথা করে এবং প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। তো আমার আম্মুর তলপেটে এর আগেও মাঝে মাঝে ব্যথা করতো, এর আগেও মাঝে মাঝে আম্মুর তলপেটে ব্যথা হতো, সমস্যা হতো। এরপরে আমার আব্বু করলো কি, আম্মুকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে গেল। কবিরাজ ওষুধ দিল, আমার আম্মা ওষুধ খাইলো, কিন্তু এতে ব্যথা আর কমলো না, ব্যথা আরও তীব্র আকারে বেড়ে গেল। এতটাই ব্যথা বাড়লো যে আমার আম্মা তখন আর সহ্য করতে পারতেছিল না, দাঁত কামড়িয়ে, জিহ্বা কামড়িয়ে রক্ত বের করে ফেলতো, এমন একটা অবস্থা। আমার আব্বাও তখন খুব বিপাকে পড়ে যায়। এমনিতেই অভাব অনটন, মাত্র একটা বোন বিয়ে দিয়ে আসলাম, এরই মাঝে আবার হঠাৎ করে আম্মা অসুস্থ হয়ে গেল। আমার আব্বা বুঝে উঠতে পারতেছিল না যে এই সময় কী করবে, খুব টেনশনে পড়ে যায়। আব্বার ওই টেনশন দেখে তখন ওই সিরাজ আলী আমার আব্বাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সিরাজ আলী তখন আমার আব্বাকে বলল, একটা কাজ করেন, আপনার ওয়াইফের যখন এই অবস্থা, এই হাতুড়ি মাতুরি ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না, আপনার ওয়াইফকে আপনি বরিশাল সদর নিয়ে যান, ওখানে বড় ডাক্তার আছে, বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করান। আমার আব্বা তখন বলল, ওইসব ডাক্তারের কাছে গেলে তো কারিগরি টাকার দরকার, আমার কাছে তো ভাই এত টাকা নাই, আমি কেমনি এত দূর আমার ওয়াইফকে নিয়ে যাব। পরে তিনি আমার আব্বাকে কিছু সাহায্য করে, যেটা আমার চোখের সামনে। আর সিরাজ আলীও অনেক দানবীর একজন মানুষ ছিল। এই এলাকাতে কোনো মানুষ যদি বিপদে পড়তো, তবে সিরাজ আলীর কাছে গেলে সে খালি হাতে ফিরতো না, সিরাজ আলী অনেকটা সাহায্য সহযোগিতা করে। আব্বা টাকা দিল, টাকা দেওয়ার পরে আব্বা, আমি আর আমার মা, আমরা 3 জন মিলে তখন বরিশাল সদরে রওনা দিলাম। এবং পরের দিন ভোরেই আমরা বেনগাড়ি যোগে বাস স্ট্যান্ডে যাই এবং বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা বরিশাল সদরে যাই। সদর হসপিটালে যাওয়ার পরে আমার পরীক্ষা নিরীক্ষাগুলো হয় এবং পরীক্ষা টরীক্ষা সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে একদিন পরে রিপোর্ট দিবে। তা আমি আমার আব্বারে বললাম, আব্বা আজকে যাব, আবার কালকে আসবো, অনেক টাকা গাড়ি ভাড়া, আমি রিপোর্টটা না হয় হসপিটালে থেকে যাই, সরকারি হসপিটাল যেহেতু, রাতটা এখানে কাটাই দিই, সকালবেলা রিপোর্ট নিয়ে বাড়ি ফিরবো। আব্বা আম্মাকে তখন বাড়িতে পাঠাই দিলাম। আমি হসপিটালের বারান্দায় তখন নিবৃতে নীরবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রায় আনুমানিক দুপুর 2টা বাজে আমার আম্মুর তখন রিপোর্টগুলো দিল। ডাক্তারের কাছে যখন রিপোর্টের জন্য গেলাম, ডাক্তার রিপোর্ট দেখে আমাকে জানালো আমার আম্মার তলপেটে টিউমার হয়েছে। আম্মার তলপেটে টিউমার হয়েছে এবং এটা অপারেশন করতে হবে, এবং টিউমারের সাইজ অনেক বড় হয়ে গেছে এবং এটা খুবই ভয়ঙ্কর আকৃতির টিউমার। এটা অনেক বড় হয় না, বড় হয় না, ওই ছোট থাকতে এটা ফেটে যায় এবং এটা ফেটে গেলে আমার আম্মু মারা যাবে এবং এটার অপারেশনও অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু তাদের এখানে অপারেশন করার চেয়েও বাইরে অপারেশন করালে ভালো হবে, কারণ তাদের এখানে এই অপারেশনটা করাতে গেলে অনেক ঝামেলা আছে। এই কথা ডাক্তার আমাকে বলে দিল। ডাক্তারের কাছ থেকে এই কথা শোনার পরে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে এসে আমার আব্বাকে তখন জানালাম যে আব্বা, ডাক্তার তো এমনি এমনি বললো আমার আম্মার পেটে নাকি টিউমার এবং এই টিউমারের জাতটা নাকি খুবই খারাপ, এটা ছোট থাকতেই নাকি ফেটে যায়, আর টিউমার যদি ফেটে যায় তাহলে কিন্তু আমার আম্মু মারা যাবে।
আব্বা তখন খুব টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আর আব্বা দুজনে মিলে, বিশ্বাস করেন ভাই, সারা রাত নৌকাতে কাজ করি, ট্রলারে কাজ করি। সারা রাত ট্রলারে কাজ করে যেদিন দিনের বেলায় ঘুমাবো, ওই দিনের বেলা আমি আর আব্বা মিলে আবার ওই ডাক্তারের কাছে আসি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার তখন বলে অপারেশন করতে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা লাগবে সরকারিভাবে যদি করি, আর বেসরকারিতে করতে গেলে আরও বেশি টাকা লাগবে। 30-40,000 টাকার ভিতরে হয়ে যাবে, এরকমটাই ডাক্তার আমাদেরকে বলে। তো পরে কি করব, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে 30,000 টাকা 40,000 টাকা তো দূরের কথা, 30-40 টাকাও কিন্তু আমাদের ফ্যামিলিতে নাই। ধরেন আমি আর আব্বা ট্রলারে কাজ করে 150 করে 300 টাকা পাইতাম, অনেক সময় দেখা যায় 350 টাকা হইতো। তো আমাদের পানিটা পর্যন্ত কিনা ছিল, বাজার সাজার থেকে শুরু করে সমস্ত কিছুই কিনা। দাদা দাদি মা বাবা, একটা ছোটো বোন, আমি, অনেকগুলো মানুষের সংসার। তো দেখা যায় 2 কেজি চাউল কিনতে গেলেই কিন্তু টাকা শেষ, টাকা পুড়ে যেত। তাই আমার আব্বা আর আমি মিলা তখন কাজ করে আসলে এইভাবে আম্মার চিকিৎসা করা এটা সম্ভব হচ্ছিল না। এরকম করতে করতে এক পর্যায়ে আমার আব্বা তখন চিন্তা করলো যে আম্মার চিকিৎসাই আর করবে না। তখন চোখের সামনে আমার আম্মা ধুকে ধুকে মরতেছে, এই দৃশ্য তখন নিচের চোখে দেখতেছি, ইচ্ছে করতেছে নিজের জীবন দিয়ে দিই, কোনোভাবেই তখন পারতেছি না। একদিন আব্বারে বললাম, আব্বা, সিরাজ আলী তো অনেক ভালো মনের একজন মানুষ, চলেন না আমরা একদিন সিরাজ আলীর বাড়িতে যাই। যদি সিরাজ আলীর বাড়িতে যাই তাহলে সিরাজ আলী হয়তো আমাদেরকে সাহায্য করতে পারে, কারণ তিনি অনেক উদার মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। তার কাছে গেলে, তার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। আব্বা, আপনি আমার সাথে চলেন। আব্বা বলে, এত টাকা কি আর দিবে? সিরাজ আলীকে আমি অলরেডি বলছিলাম যে আমার বউয়ের পেটে টিউমার। সিরাজ আলী আর কোনো কথাই বলে নাই আমার সাথে। যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তখনই তো বলতো যে বউয়ের পেটে টিউমার, অপারেশনের কি ব্যবস্থা নিচ্ছ। উনি এ বিষয়ে আমার আর কোনো কিছু বলে নাই। তাই আমার কাছে মনে হয় যে সিরাজ আলীকে বলে কোনো লাভ হবে না। এরপরও আমি আব্বারে বললাম, আব্বা, আজকে আমরা সিরাজ আলীর সাথে কথা বলবো। তো আমরা সারা রাত আমি আর আব্বা দরিয়ায় মাছ ধরলাম। দরিয়ায় মাছ ধরে সকালবেলা ট্রলার জমা দিয়া আমি আর আব্বা আরদে সিরাজ আলীর গদিঘরে গিয়ে বসে আছি। সিরাজ আলীর গদিঘরে বসে আছি। সিরাজ আলী দিনে 10টা বাজে তখন আসছে। আসার পরে আমাদেরকে দেখে বলতেছে, কিরে, তোরা গত রাতে ট্রলারে যাস নাই? আমার আব্বা বলো, হ মালিক, গেছিলাম তো। তো বলে, তো গেলে এত সকালবেলা না ঘুমিয়া এখানে বসে আছিস কেন? আমার আব্বা তখন বলে, আপনার সাথে আমার একটু কথা আছে, এই জন্য এখানে বসছি। তো সিরাজ আলী বললো যে ঠিক আছে, বল কি বলবি। আমার আব্বা বলে, এখানে তো মানুষ আছে, আপনি হিসাব শেষ করেন, আমরা আপনার পিছনে রুমে গিয়ে বলবো। তো ঘন্টা 2-এর মতো বসে আছি ভাই, ঘুমে না চোখ ভাঙে আসতেছে, চোখ খুলে থাকতে পারতেছিলাম না, এত ঘুম আসতেছে। এখন কি করব, সিরাজ আলীর হিসাবও শেষ হয় না। অনেকক্ষণ পরে হিসাব আলী শেষ হলো, আমাদেরকে তখন ভিতরে রুমে নিয়ে গেল। ভিতরে রুমে নিয়ে যাওয়ার পরে আব্বা তখন সিরাজ আলীর বললো যে দেখেন, এত টাকার দরকার, এখন আমরা কি করব, যদি অপারেশনটা না করাই আমার বউটা কিন্তু বাঁচবে না, আমার বউটা মারা যাবে। সিরাজ আলী তখন বলল, যদি 2-4 হাজার টাকা হইতো তা না হলে দেওয়া যেত, কিন্তু 40,000 টাকা তো আর মুখের কথা না। 40,000 টাকা তো আর আমি দিতে পারবো না, এইটা তো অত সহজ কথা না, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। আমার আব্বা তখন সিরাজ আলীকে বলল, একটা কাজ করেন, আপনি আমাদেরকে ধারের উপরে দেন, টাকাটা ধারে দেন, এবং এরপরে আমি আর আমার ছেলে কাজ করে আপনার ধার পরিশোধ করে দিব। সিরাজ আলী বলল যে না, এত টাকা আমার পক্ষে আসলে ধারে দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আমি পারবো না। এই কথা বলে সিরাজ আলী মুখের উপরে সাফ আমাকে আর আমার আব্বাকে মানা করে দেয়। মা তখন একেবারে মৃত্যু সজ্জায়। প্রতি রাতে মায়ের ওই চিৎকারে মনে হয় যেন কান ভারী হয়ে আসতো। প্রচুর কান্না করতাম যে কি করব, মাকে কিভাবে বাঁচাবো। মায়ের এই কষ্ট দেখে সহ্য হচ্ছিল না। সারাটা রাত ট্রলারে মাছ ধরি, সারাদিন এসে মায়ের সেবা যত্ন করি। আবার দাদা দাদি তারা তো অসুস্থ আছেই, তাদেরও তো অনেক ওষুধ বড়ির খরচ টরচ লাগে। আর পারতেছিলাম না। এত অভাব অনটন চারদিকে, মনে হয় যেন আমার গলা দিয়ে আসতেছিল। এমন করে দিন আর রাতগুলো পার হতেছে। প্রায় সিরাজ আলীর কাছে যাওয়ার সপ্তাহখানিক পরে একদিন শুক্রবারে রাতের বেলায়, আমরা কিন্তু আবার শুক্রবারে মাছ ধরতাম না, আব্বা আর আমি চেষ্টা করতাম যে শুক্রবারে অফ থাকার জন্য। তো ওই দিন শুক্রবারে আমি আর আব্বা মাছ ধরি নাই। আবার বৃহস্পতিবারও আমি যাই নাই, আব্বা একা গেছে। শুক্রবারে আব্বা আমি কেউই যাই নাই। তো রাত্র প্রায় তখন 10:30 কি 10টা বাজে, এরকমই হবে। সিরাজ আলী আমাদের বাড়িতে আসে। আমি আর আব্বা তখন খাওয়া দাওয়া করে বারান্দার মধ্যে ঘুমিয়ে পড়ছি। মা ভিতরে রুমের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছে, কাতরাইতে আছে। আর আমার বোন আমার মায়ের মাথায় মাথা টাথা টিপে দিচ্ছে, এই আর কি। দাদা খুল্লুর খুল্লুর কাশতেছে। এরই মাঝে সিরাজ আলী বাড়িতে আসছে। সিরাজ আলীকে এত রাতে দেখার পর তো আমি আর আব্বা অবাক হয়ে গেলাম
যাকে আমরা দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনতে পারি না, উনি হঠাৎ করে এত রাতে আমাদের বাড়িতে। আমার আব্বা তখন এটা বললো, কী ব্যাপার মালিক, এত রাতে আপনি আমার ঘরে? সিরাজ আলী বলল, তোমার বউটারে একটু দেখতে আসতে, তোমার বউর এখন অবস্থা কী? আমার আব্বা বললো, যান না, ভিতরে গিয়ে দেখে আসেন। সিরাজ আলী তখন ভিতরে গেল। ভিতরে গিয়ে আমার মাকে দেখে সিরাজ আলীর মনটা অনেক খারাপ হয়ে গেল এবং তিনি অনেক মর্মাহত হলেন। তিনি বললেন, একটা কাজ করো, আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। তা আমার আব্বা বলল যে এত রাতের বেলায়? উনি বলল, হ্যাঁ চলো, আমার সাথে চলো। তা আমার আব্বা তখন রওনা দিছে। এরই মাঝে সিরাজ আলী তখন আমার আব্বাকে বলতেছে, তোমার ছেলে মিলনরেও নিয়ে নাও। পরে আমার আব্বা আমারেও নিল। আমরা দুজনেই তখন সিরাজ আলীর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তখনই তিনি তার বিল্ডিং রুম আছে বাড়ির পিছনে, বিল্ডিংয়ের পিছনে একটু বসার মতো জায়গা আছে। রাতের বেলায় উনি ওখানে বসে মাঝে মাঝে। জায়গাটা অনেক সুন্দর, ফুলের গাছ টাছ লাগানো আছে। ওইখানে আমাকে আর আমার আব্বাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আব্বা আর আমি বসছি। সিরাজ আলী তখন আমারে বলতেছে যে, মিলন তুমি একটু দূরে যাও, আমি তোমার আব্বার সাথে কথা বলি। পরে আমি একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। আব্বা আর সিরাজ আলী স্যার অনেকক্ষণ ধরে কথা বললো। কী কথা বললো এটা আমি জানি না। এরপরে আমার আব্বা তখন চলে আসতেছে আমাকে নিয়ে, বাড়ির দিকে আসতেছে টর্চ লাইট হাতে। আমি তখন আব্বারে বললাম, আব্বা এত রাতের বেলায় সিরাজ আলী কী কথা বলার জন্য আমাদেরকে তার বাড়িতে আনলো? আবার আমার সামনে বললো না, তোমারে গোপনে গোপনে বললো। সিরাজ আলীর মনস্তাপ কী বলতে আসছিল? আমার আব্বা তখন বলে, আগে বাড়ি চল, বাড়ি যেতে যেতে বলি। তা আমি আর আব্বা তখন আব্বার হাতে 3 ব্যাটারি টর্চ লাইট টিপতেছে আর হাঁটতেছে, আমিও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি আব্বারে বলি, ও আব্বা এখনই বলো না কী হয়েছে? আব্বা তখন করলো কি, তখন কিন্তু মধ্যরাত, একেবারে মধ্যরাত। আব্বা তখন রাস্তার পাশে, গ্রামীণ রাস্তা তো, রাস্তার পাশে বিলের মাঝে আব্বা তখন বসছে। আব্বা বসার পরে আব্বার সাথে আমিও বসলাম। বসে জিজ্ঞেস করতেছি, আব্বা কী হয়েছে বলো আমারে। আব্বা তখন আমার দিকে তাকায় থেকে বলে, মিলন রে, কীভাবে তোরে বলবো বুঝতে তো পারতেছি না, তাও তোরে বলি, তুই চাইলে তোর মাকে বাঁচাইতে পারিস। আমি তখন বললাম যে, মাকে বাঁচানোর জন্য যা করা দরকার হয় আমি তাই করব, বলো না কিভাবে। আমার আব্বা তখন বলে, সিরাজ আলীর একটা বড় মেয়ে আছে, নাম হচ্ছে রোকসানা, তুই চিনিস ওরে? আমি বললাম, পাগলি রোকসানা? আমার আব্বা বলে, হ। আমি বললাম, তো? আমার আব্বা তখন বলে, সিরাজ আলী আমার প্রস্তাব দিল, তুই যদি তার বড় মেয়ে ওই পাগল রোকসানারে বিয়ে করিস, তাহলে সিরাজ আলী তোর মায়ের অপারেশনের সমস্ত টাকা দিবে। আমি তখন বললাম যে, আব্বা এই পাগলি রোকসানা তো বুড়ো হয়ে গেছে, এ তো আমার থেকে অনেক বড়, এর বয়স তো প্রায় 30-40-এর মতো হয়ে গেছে। আমার আব্বা বলে, হ তা তো আমি জানি। এখন আমি ওনারে কোনো কিছু বলি নাই, হানা কিছু বলি নাই। আমি বলছি আমি মিলনের সাথে আলোচনা করে আপনাকে জানাবো। আমি তখন একটু রাগ করে আমার আব্বাকে বললাম, আব্বা এটা আমার সাথে আলোচনা করার কি আছে? মায়ের জীবন বাঁচানোর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও রাজি আছি। আমার নিজের জীবনের বিনিময় হলেও আমার মা একটা নতুন জীবন পাক, এটা আমি চাই। তুমি কেন সিরাজ আলীকে পাকা কথা দিয়ে আসলো না? আমার আব্বা বলে, বাজান এই কথাটা সহজ কথা নয়। সিরাজ আলীর মেয়ে রোকসানা কিন্তু ভালো না, ও পাগল। আর শুধু পাগলই না, ও এরকম যে ও কামড়াইয়া দেয়, যে কাউকে পাইলে কামড়াইয়া দেয়। ওর সাথে রাতের বেলায় কেউ ঘুমোতে পারে না। ওর মুখে বিষ আছে, ও কামড় দেয়, কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। সিরাজ আলীর এই মেয়েটা খুবই ডেয়ারিং, এই মেয়েটা ভালো না। এ বড় মেয়েটা এরকমও হয় যে কাজের মেয়েদেরকে পর্যন্ত কামড়ায়, ওরে শিকল দিয়ে বাইদা রাখে, তুই কি বুঝিস না? আমি বললাম, আব্বা যত যাই হোক, কামড়ায় যদি আমার মাইরেও ফেলে, আমার মা তো জীবন পাবে, আমার মা তো বাইজে থাকবে। আমার আব্বা বলে, তার মানে কি তুই রোকসানারে বিয়ে করবি? আমি বলি, হ বাবা, তুমি সিরাজ আলীরে বলো আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করতে, আমি রোকসানারে বিয়ে করব। এরপরে আমার বাবা তখন রাতের বেলায় চলে গেল। আমি আর আব্বা একসাথেই ঘুমাইলাম, কিন্তু আমার আব্বা ঘুমাইতেছে না। একটু পরে খেয়াল করে দেখি আব্বা কান্না করতেছে। আমি আব্বারে বললাম, আব্বা তুমি কান্না কেন করতেছ? এখানে কান্না করার কি আছে? সিরাজ আলীর মতো একটা লোক তোমার বিয়াই হবে, তুমি সিরাজ আলীর মেয়ের জামাইয়ের শ্বশুর হবা, তুমি এটা কি মনে করো আব্বা? আমার আব্বা তখন আমার দিকে তাকায় থেকে বলে, হ বাবা, আমার অনেক সুখ শান্তি। এরকম করে আব্বার আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আব্বা সিরাজ আলীকে বলে দিল এই প্রস্তাবে আমি রাজি। ওই দিন রাতের বেলায় তখন আমার আম্মাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছুদিনের মাঝে আমার আম্মার অপারেশনও সম্পূর্ণ হয় এবং অপারেশন সম্পূর্ণ হওয়ার পরে আমার আম্মা বাড়িতে ফিরে আসে। এবং আম্মা বাড়িতে ফিরে আসার পরে এই সুস্থ সবল যখন হয়, তখনই আমার আম্মাকে এই কথাটা আমার আব্বা বলে যে এমন এমন ঘটনা সিরাজ আলী এটা বলছে। আমার আম্মা তো শুই না বলে, এটা আপনি কেন করলেন? আমার নিজের জীবন বাঁচাতে গিয়া
এত ফুলের মতো নিষ্পাপ একটা ছেলের জীবন আপনি নষ্ট করে দিলেন, এটা তো আপনি মোটেও ভালো করেন নাই, এটা আপনি কেন করলেন? শেষ পর্যন্ত আমার আব্বা বলল, যা হবার তা তো হয়েই গেছে, এসব নিয়ে তো আর এখন কথা বলে লাভ নাই, এখন এই মেয়ের অনুষ্ঠান করে কেমনে ঘরে আনা যায় এই চিন্তা করো। দিন শেষে এই রোকসানার সাথে আমার তখন বিয়ে হলো। তবে এমন বিয়ে আমাদের এলাকাতে আর একটাও হয়নি। এতভাবে বাজি ফাটিয়ে, মানে গেট দিয়ে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে ব্যাং পার্টি বাজিয়ে, মানে এক অন্যরকম অবস্থা করে তখন রোকসানাকে আমি বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসি। এবং ঘরে আনার পরে সে রাতে রোকসানার সাথে আমার বাসর হয় এবং সেই বিয়েতে কাবিন হলো 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকা বর্তমান সময়ে প্রায় 40 লক্ষ টাকার সমান হবে। ওই সময় টাকার যে ভ্যালু ছিল, টাকার যে মূল্য ছিল, তো 4 লক্ষ টাকা কাবিন করা হলো। এবং সিরাজ আলী বললো যে আমার মেয়ে যেহেতু পাগল, হয়তো আমার মেয়েরে তোমার ছেলে ছাইরেও দিতে পারে, সো সারাসারি করা যাবে না, এই জন্য আমি এত টাকা কাবিন দিয়ে আমার মেয়েরই বিয়ে দেবো। যেহেতু আমার অপারেশন করে আম্মাকে বাড়িতে নিয়ে আসছে, 4 লাখ টাকা কেন, যদি 40 লাখও হয় তাতেও আমার আব্বা মানা করতে পারবে না। তো শেষ পর্যন্ত আমার আব্বা তখন রাজি হলো 4 লক্ষ টাকা কাবিনে। সেই সময় সিরাজ আলীর মেয়ে রোকসানার সাথে তখন আমার বিবাহ সম্পন্ন হয়। বাসর করে আসার পরে ও কিছুটা ভালো হয়ে যায়, মানে আল্লাহর রহমত আর কি। কলমাটা পড়ার পরে, কবুল বলার পরে আমার ঘরে আসার পরে পাগলামিটা ঠিক এতটা করে না, কিন্তু ওর সাথে শোয়ার মতো কোনো উপায় নেই। ও যেই খাটে ঘুমায়, ওই খাটে ঘুমাইলেই ও কামড়াইয়া দেয়, শুধু কামড়াইয়া দেয়। এবং কি বলবো ভাই, বাস্তবতার জন্য বলি, মানে পায়খানা প্রস্রাব ও বিছনার মধ্যে করে দেয়, এমন একটা অবস্থা। পাগল তো, মানে পায়খানা প্রস্রাব ধরলেও বলতে পারে না, ওই বিছনায় করে দেয়। তো দেখা যায় আমার ছোটো বোন, আমার মা এগুলো পরিষ্কার করে। এখন কি আর করা, মানে একরকম একটা অসুস্থ রুগীরে আমরা তখন চিকিৎসা করতেছি। ওর সাথে শুইতে তো পারি না, ওর সাথে শোয়ার কোনো উপায় নেই, এবং শুইতে গেলে এই ধরনের সমস্যাগুলো হয়। ও কামড়াইয়া দেয়, ওর শরীরে স্পর্শ করা যায় না। এমনি দেখতেও শুনতেও খুব একটা ভালো না, মানে খুবই খারাপ একটা অবস্থা আর কি। দেন এরপরে ওকে বিয়ে করলাম, করার পরে তো আমি তখনও মানে নদীতে যাই, মাছ ধরি। তবে ওই সময়টাতে দেখা যায় যে সিরাজিল আমাদেরকে অনেক ছাড় দিত, মানে আমার আব্বারে বলতো যে এই ট্রলারটা তুমি দেখাশোনা করবা, ট্রলারের পুরো দায়িত্ব তোমার। সিরাজ আলীর মেয়ের জামাই, সবাই আমাকে অন্যভাবে দেখে, ওরে বাপরে বাপ, কোনো কথা বলা যাবে না, সিরাজ আলীর মেয়ের জামাই। ওভাবেই তখন আমাকে সবাই সম্মান করতো, শ্রদ্ধা করতো, এবং অনেকভাবে আমার মানে জীবনটা অনেক সুখের কাটতে শুরু করে। টাকা পয়সাও ভালো ইনকাম করতেছি, ভালোভাবেই চলতেছি। শুধু ঘরে গেলে একটু অশান্তি। ঘরে গেলেই ধরেন রোকসানার মুখের দিকে যখন তাকাতাম, তখন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। এরকম করে আব্বা আর আমি মিলে তখন পুরো একটা ট্রলারের দায়িত্ব নিয়ে নিলাম। এবং ট্রলারের দায়িত্ব নিয়ে প্রায় 1 বছরের মাথায় আমি মোটামুটি অনেক ভালো টাকা ইনকাম করে ফেলি ট্রলার থেকে। যেহেতু ওই সময় ট্রলারের পুরো হিসাবটা আমার কাছে থাকতো, ট্রলারের লাভ লসের হিসাব সিরাজ আলী অত বেশি নিত না। মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতো কী হয়েছে না হয়েছে, ওনাকে বলতাম, কিন্তু উনি আমার উপরেই সব ছেড়ে দিত, আমার আব্বার উপরেই সব ছেড়ে দিত। আমি আর আব্বা মিলে মোটামুটি অনেক টাকা ইনকাম করি, মোটামুটি ভালো টাকা ইনকাম হয়। এবং একটা পর্যায়ে প্রায় রোকসানাকে বিয়ে করা 2 থেকে 3 বছরের পরের কথা আমি বলতেছি। এই 2-3 বছরে রোকসানার সাথে আমার একদিনের জন্য কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এইটা আমার আব্বা আম্মাও জানে, এবং এটা রোকসানার বাবা সিরাজ আলীও জানে। তো এরপরে যেটা হলো, মোটামুটি কিছু টাকা হওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো। সাগরে মাছ ধরা, জেলে সবাই জাল্লা বলে ডাকে, এই ডাকটা না আর ভালো লাগে না। আমি তখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমি অন্য কোনো একটা কিছু করব, অন্য কোনো কিছু একটা করব। আমি এই মানে মাছ ধরার পেশার সাথে আর জড়িত থাকবো না। এরপরে আমাদের যে ঘাট আছে, যেখান থেকে আমরা মাছ ধরতে যেতাম, ওই ঘাটের মধ্যে আমি আব্বারে বললাম, আব্বা আমি এখানে একটা মুদি দোকান দিব। তো যেহেতু এই কয়েক বছরে মোটামুটি ট্রলার থেকে বাপ বেটা মিলে ভালোই টাকা ইনকাম করি, যার কারণে আমার আব্বা তখন আমার ওখানে একটা মুদি দোকান দিয়ে দেয়। তো এই মুদি দোকানটা তখন খুব ভালো চলতেছিল। আমি তখন আর নদীতেও যাই না, মাছও ধরি না। আমার আব্বাও তখন মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। আব্বা আর আমি মিলে তখন আমাদের দোকানটা চালাইতাম, বাপ বেটা দুজনে মিলে দোকান চালাইতাম, এবং দোকানেও ভালো ইনকাম হইতো, অনেক ভালো ইনকাম হইতো, টাকা পয়সাও ভালো হইতো। বাপ বেটা মিলে বেচা কেনা করতাম, মাল আনতাম, বেচতাম, মানুষ নিয়েও যাইতো। যেহেতু ধরেন এখানে আপনার আর কোনো দোকানপাট খুব বেশি একটা ছিল না, আমাদের দোকানে সব মাল পাওয়া যেত। মাঝে মাঝে গ্রামের মুদির মালামাল নেওয়ার জন্য গ্রামের মানুষরা আমাদের দোকানে আসতো। এভাবেই তখন সময়গুলো কাটতেছে। আলহামদুলিল্লাহ দিনেরও অনেকটা পরিবর্তন ঘটছে, ভালো একটা পজিশানে চলে আসছি। আব্বা, আমি, পরিবারের সবাই মিলে তখন অনেক ভালো আছি। অ্যান্ড এমন করতে করতে
একটা পর্যায়ে আমার বয়স তখন প্রায় অনেকটা বেড়ে যায়। তখন কিন্তু আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে যায়, বাড়ির মধ্যেই থাকে। ছোটো বোনেরও বিয়ে দিয়ে দিই, মাও সুস্থ আছে, দাদাভাই তখন মরে যায়, দাদিমণি আছে। দোকান থেকে মাঝে মাঝে ভালো টাকা ইনকাম হতো, অনেক বেশি টাকা ইনকাম করতাম। তো এরকম করতে করতে আমার আব্বা একদিন, আমি আব্বার একদিন দুঃখের কথাটা বললাম যে আব্বা, মানে এমন এমন ঘটনা, তুমিও তো অসুস্থ হয়ে যাচ্ছ, যে কোনো সময় আল্লাহর ডাকে তুমিও চলে যেতে পারো। না, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি যেই রোকসানারে বিয়ে করলাম, আমি আজ পর্যন্ত কোনো দিন রোকসানার গায়ে হাতও দিতে পারি নাই, এবং ভবিষ্যতেও রোকসানার গায়ে হাত দিতে পারবো বলে মনে হয় না। তো ও যে পাগলামি করতেছে, এখন ওর সাথে কি আমার সারা জীবন কাটবে? এখন তুমি একটা কাজ করো, তুমি সিরাজ আলীরে বলো আমি আরেকটা বিয়ে করব। আমি রোকসানাকে ছাড়বো না, রোকসানা আমার ঘরেই থাকবে, এবং রোকসানা বড় বউ হিসাবে আমার পরিবারে থাকবে। ওকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আমি আরেকটা বিয়ে করবো, আমার তো সন্তানাদির দরকার আছে। আমার আব্বা তখন আমারে বলে যে এটা কিভাবে সম্ভব, এটা কি সিরাজ আলী মানবে? আমি বললাম না, মানার কি আছে, একটা পুরুষ আমি যদি দুইটা বউ খাওয়াইতে পারি, তাহলে আমি দুইটা বিয়ে করলে সিরাজ আলী তো ওখানে বাধা দেওয়ার কথা নেই। তুমি একটা কাজ করো, তুমি চলো, আমি সহ সিরাজ আলীর সাথে কথা বলবো। এই কথা বলার পরে আমার আব্বা তখন বললো, তা তুই যাবি? আমি বললাম হ। বাবা তখন আমারে 2 দিন পরে আমার শ্বশুর বাড়িতে সিরাজ আলী বাড়িতে নিয়ে গেল। আমি কিন্তু সিরাজ আলী বাড়িতে সচরাচর খুব একটা যাইতাম না। আবার এখানে আরেকটা জিনিস, মানে রোকসানার ছোট আরও 3টা বোন আছে, ওরা টোটাল 4 বোন, কোনো ভাই নেই। তো ওইখানে যাওয়ার পরে আমার তখন রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমার আব্বা বলে আমি বলতে পারবো না, আমার ভয় লাগে, সিরাজ আলী রেগে মেগে কী জানি কী করে, একটা কাজ কর তুই বল। রাতে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আব্বা তখন চলে আসে। আমি ওই রাতে থাকার পরে আমি ওনারে ডাকে বলি, আমি তো আব্বা বলেই ডাকতাম, যে আব্বা একটা কথা বলবো, আসলে আপনি বেয়াদবি নিয়েন না, আমি আপনার ভালোর জন্যই বলি এবং আমার ভালোর জন্য বলতেছি। আপনার কাছে যদি মনে হয় আপনি আমাকে উত্তর দিয়েন, আর আপনি উত্তেজিত হইেন না। উনি তখন একটু বিব্রত হয়ে যায় যে কী ব্যাপার, এত বান দিয়ে কথা বলতেছি। পরে আমারে বলে, আচ্ছা ঠিক আছে মিলন, আমি উত্তেজিত হব না, আমি ঠান্ডা মাথায় আছি, তুমি বলো কী হয়েছে। আমি তখন বললাম যে দেখেন আব্বা, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি বিয়ে করছি আজ বহু বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমি কোনোদিন আপনার মেয়ের গায়ে হাত দিতে পারি নাই, আপনার মেয়ের পাশে শুইতেও পারি নাই। আপনার মেয়ে খাটে শুইলে তার শিকল দিয়া বাইদা শোয়া লাগে, কারণ তার আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না। এরপরও এতগুলা দিন আমি তার সাথে ছিলাম। এখন আমার তো একটা বাচ্চা কাচ্চা দরকার আছে, আমার একটা মানে বেবি লাগবে, আমার একটা বাচ্চার দরকার আছে। তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি, আপনার মেয়েরে আমি কোনো সময় অসম্মান করব না, আপনার মেয়ে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা নিয়ে আমার ঘরে থাকবে। আমি আরেকটা বিয়ে করতে চাই। এই বিয়ে করতে চাই কথাটা বলাতে মনে হয় ওনার মাথায় আসমানটা ভেঙে পড়ল। আমার দিকে অনেক বড় বড় করে চোখ তাকিয়ে বলতেছে, ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আমার মেয়েরে তুই সতীনের ভাত খাওয়াবি? আমি বললাম দেখেন, আপনি রাগ করেন না, আমি আপনার মেয়েরে সতীনের ভাত খাওয়াবো, এটা এইভাবে আপনি নিয়েন না। আমি একজন স্বাবলম্বী মানুষ, আমি যদি আমার 2টা বউ খাওয়াইতে পারি, তাহলে আমি 2টা বিয়ে করলে সমস্যা কোথায় বলেন? আমি তো আমার 2টা বউকে ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু দিতে পারবো। উনি আমাকে বলে, আরে ছোট লোক, তুই তোর 2 বউ খাওয়াবি? আরে একবার চিন্তা করে দেখ, কিছু বছর আগে তোর মায়ের চিকিৎসা করতে পারিস না, তোর মা মারা যাইতো, আর তুই আর তোর বাপ মিলে আমার টলারে দিন চুক্তিতে পেট চুক্তিতে কাজ করতে, সেখান থেকে কয়েকটা টাকা চুরি করে নিয়া বাপ বেটা মিলে এখন ব্যবসায়িক হইছস, দোকান দিছস, আর এখন আমারে বলতেছিস যে আমার মেয়েরে ছাইরে দিয়া আমার মেয়েরেও রাইখে তুই আরেকটা বিয়ে করবি? তোর আরেকটা বিয়ে করার শখ জাগছে? ছোটো লোকের বাচ্চা, কালকে আমি তোর দোকান ভেঙে দিব। আবার টলারে গিয়া 100 টাকা দিন চুক্তিতে মাছ ধরবি, ওইটাই ভালো। আমি তখন বললাম দেখেন, আমি তো দোকান আপনার টাকায় দিই নেই, আমি টলারে, আপনি আমার টলার দিচ্ছেন, আমি ব্যবসা করি, আমি সেখান থেকে টাকা জমাইয়া আমি দোকান দিছি। উনি আমার বল, আমি তো জানি তুই আর তোর বাবা লেবারি করে কয় টাকা কামাস, তোরা যেই দোকান দিছিস এই দোকানের মধ্যে পুরো আমার টাকা, তুই আমার মেয়ের জামাই বইলা, আমার বড় মেয়ের জামাই, এই জন্য আমি তোর এতদিন কিছু বলি নাই, আমি তোর কোনো কথা বলি নাই, আমি সব সহ্য করে নিছি। তো এখন তো দেখি যে না, তোর দিনে দিনে অত্যাচার এতই বাড়তেছে যে না, তোরে আর ঠিক রাখা যাবে না, তোরে আর ঠিক রাখা আমার পক্ষে সম্ভব নয়। এবার এটার একটা বিধি ব্যবস্থা করাই লাগবে, যাতে আমার বাড়ি থেকে বেরো। একরকম ধাক্কাইয়া উনি আমার ঘর থেকে বের করে দেয়। মধ্যরাত আমি তখন বাড়িতে আসি, বাড়িতে এসে আমার আব্বা বলে, কী রে? আমি বললাম, আব্বা উনি তো এরকম বলছে। আমার আব্বা তখন আমারে বলে, বাবা রে, কী আর করবি বল, একটাই তো জীবন, কষ্ট মষ্ট করে কাটায় দে। আমি তখন বলি, আব্বা তোমার কি ইচ্ছা করে না তোমার ছেলের একটা বউ হোক, তোমার ছেলের একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, তোমার একটা নায়নাতকুর হবে, তুমি তাদের কোলে নিবা? আমার আব্বা বলে, ইচ্ছা তো করে রে বাজান,
কিন্তু সব ইচ্ছা কি আর মানুষের পূরণ হয়? আমি বললাম, কেন হবে না? ইচ্ছা পূরণ না হওয়ার কি আছে? এরকম করে তখন আমি আস্তে আস্তে করে, যেহেতু আমি ধরেন দোকানপাট দিতাম, অনেক মানুষের লোকে উঠা বসা চলাফেরা আছে, তখন আমি, আমার শ্বশুর আর আমার সাথে কথা বলে না, মানে সিরাজ আলী আর আমার সাথে কোনো কথাই বলে না, এবং আমার বিষয় উনি পুরোপুরিভাবে স্টপ হয়ে গেছে। পরে এলাকার যেহেতু অন্য অন্য লোকদের সাথে আমার উঠা বসা চলাফেরা আছে, তখন আমি এক দুজনের কাছে বিষয়টা জানাই যে দেখেন, এমন এমন ঘটনা, আমি তো সিরাজ আলীর মেয়ে রোকসানাকে বিয়ে করছি, এখন রোকসানার তো এই সমস্যা, আমার তো বাচ্চা কাচ্চা দরকার আছে, আমার বেবির দরকার আছে, এখন আমি এইভাবে করতে চাই, কিন্তু সিরাজ আলী আমাকে এটা করার কোনো সুযোগ দিচ্ছে না। তো এলাকার যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, গণ্যমান্য লোকজন আছে, আমি তাদেরকে বিষয়টা জানাই। তারা প্রত্যেকেই শুনে বলতেছে, আরে মিলন তো সত্যি কথাই বলতেছে, এই মেয়ে হচ্ছে পাগল এবং সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী, এই মেয়ের সাথে তো পৃথিবীর কোনো ছেলে থাকবে না। সিরাজ, আরে কি বলে, মিলন যে থাকতেছে এটাই তো বড় কথা, মিলনের কথাই তো রাইট আছে, তাহলে সিরাজ আলী এমন করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা সিরাজ আলীর সাথে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার দোকানপাট ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করো। তো ধরেন তখন আমি দোকান চালাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আমার মতো করে চলতেছি। এরই মাঝে ওই এলাকার লোকজনে গিয়ে সিরাজ আলীর সাথে কথা বলে। সিরাজ আলীরা বলে যে তুমি এরকম করতেছো কেন? ছেলে যদি 2 বউ খাওয়াইতে পারে তা সে বিয়ে করবে, এতে তো কোনো সমস্যা নাই। সিরাজ আলীকে যখন এলাকার গণ্যমান্য লোকজন, বিশিষ্ট লোকেরা গিয়ে ধরে, সিরাজ আলী তখন করে কি, আমারে খবর দেয়। একদিন আমারে খবর দেয়, খবর দেওয়ার পরে উনি কিন্তু ওনার মেয়ে দেখার জন্য মানে প্রতিদিনে আসতো, মেয়ে দেখতো, মেয়ের খোঁজ খবর নিত, ডাক্তার দিয়ে মেয়েরে চেক আপ করাইতো, আবার উনি চলে যাইতো। আমার আর আমার আব্বার সাথে বা আমার মায়ের সাথে, আমার পরিবারের কারোর সাথে কোনো কথা বলতো না। এরপরে দেখা গেল কি যে উনি আমারে খবর দিল ওনার বাড়িতে দুপুরবেলা বাড়িতে গেছি, একদম আমি তো ওনার বাড়ির জামাই, কোনোদিন তো ওভাবে জামাই আদর পাই নাই। ওই দিন একেবারে জামাই আদর করে পাশে বসাইয়া আমার বড় খাওয়ায়। আমিও ভাই পেট ভরে খাবার খাই। খাবার দাবার খাওয়ার পরে আমারে বলতেছে যে মিলন, তোমার আমি একটা কথা বলি, চলো। আমার উনি বাড়ির বাইরে নিয়ে যায়, একটা নারিকেল গাছের নিচে বসে আমারে বলতেছে, আমার রোকসানা জন্ম থেকেই মেয়েটা মানে প্রতিবন্ধী এবং জন্ম থেকেই সে পাগল, এবং আমার মেয়েটার জন্ম থেকে কোনোদিনও শান্তি পায় নাই। তোমার মতো একটা ভালো ছেলের কাছে বিয়ে দিছি, ভেবেছিলাম হয়তো আমার মেয়েটা ভবিষ্যতে শান্তিতে থাকবে, কিন্তু আমি আমার মেয়ের শান্তিটা দেখে যেতে পারলাম না। তো বাজান, আজকে যে তুমি বিয়ে করবা, তুমি কোন জায়গায় বিয়ে করবা, কোথায় বিয়ে করবা? এবং দেখা যায় যে আমার মেয়ে যেহেতু প্রতিবন্ধী, আমার মেয়ে যেহেতু একজন অসুস্থ, দেখা যায় অন্য একটা বউ যদি আসে তাহলে আমার মেয়েটাকে অনেক মারধর করবে, আমার মেয়েটার গায়ে হাত তুলবে। মানে ওনার কথা শুনে আমি মনে করতেছিলাম উনি সম্ভবত আমাকে বলবে যে ওনার মেয়েকে যাতে আমি ছেড়ে দিই, বা স্বেচ্ছায় উনি আমার পরিবার থেকে ওনার মেয়েকে নিয়ে আসবে। কিন্তু বিষয়টা এরকম না। উনি এরপর আমারে বলতেছে, তো কোত্থেকে কোন মেয়েরে বিয়ে করবা, ওই মেয়ে আমার মেয়ের উপরে তদারকি করবে, হয়তো আমার মেয়েরে বালিশ চাপা দিয়েও মেরেও ফেলতে পারে। তো এই জন্য আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমারে বিয়ে করাবো। আমি বললাম, মানি এইটা আপনি কী বললেন? উনি বলে, হ্যাঁ, আমি নিজেই তোমাকে বিয়ে করাবো এবং দেখে শুনে খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করাবো, এবং আমি এমন মেয়ে আনবো যেই মেয়ে আমার মেয়ের সাথে মিলেমিশে খাইতে পারবে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার তো কোনো সমস্যা নাই, আপনি শুধু আমাকে একটা বিয়ে করান, এবং যেই বিয়েটা করলে বউটা মোটামুটি দেখতে একটু সুন্দর হবে, ভালো হবে, এবং ধরেন আমি বাচ্চা কাচ্চার বাবা হতে পারবো, শুধু এটুকু হয়েছে, মানে আর কোনো কিছু না। আপনি আমাকে এরকম একটা বিয়ে করাই দিতে পারলেই হবে। সিরাজ আলী তখন বললো, ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার আব্বাকে জানাও, তোমার আব্বাকে বলো যে এই ঘটনা, এরপর আমি আমার মতো করে সুন্দর একটা মেয়ে দেখে তোমাকে আর তোমার আব্বাকে নিয়ে যাব, তোমরা ওইখানে মেয়ে দেখবা, যদি মেয়ে পছন্দ হয় তাহলে ওই মেয়ে তোমার আমরা বিয়ে করাই দিব। আমি তো ধরেন তখন একদম মহা খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ, এবার মনে হয় আল্লাহ আমার দিকে একটু ফিরে তাকাইছে, আমি আমার জীবনে মনে হয় এবার একটু শান্তির স্পর্শ পাবো। এবার আমার আব্বাকে তখন এসে জানাইলাম, আব্বা তখন খুব খুশি হলো। প্রায় সপ্তাহখানিকের মাঝে সিরাজ আলী আমার আব্বারে খবর দিল, মেয়ে একটা দেখছিলাম ভিন গ্রামের, মেয়ে দেখতে শুনতে সুন্দর আছে, এখন মিলন রে বইল মেয়ে আমার বাড়িতেই আসবে, মেয়ের বাবা মেয়ের মা আমি আমার বাড়িতে খবর দিছি, এখন তোমার ছেলেরা আসতে বইল। তো তখন আমার মনে একটু ডাউট লাগলো যে কী ব্যাপার, আমরা মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে যাব, কিন্তু মেয়ে কেন আপনার সিরাজ আলীর বাড়িতে আসলো, বুঝতে পারলাম না। এরপরও আমি আর আমার আব্বা যথারীতি সিরাজ আলীর বাড়িতে গেছি। যাওয়ার পরে সিরাজ আলীর বাড়ির বৈঠকখানায় তখন আমরা সবাই বসছি। বসার পরে সিরাজ আলী মেয়েরে বলতেছে, মেয়ের নাম হচ্ছে রূপা, মেয়েরে বলতেছে, রূপা তুমি ওই পরিবারে যাইবা, আমার মেয়ে আছে রোকসানার দেখাশোনা করবা,
এবং রোকসানা বড় বউ, রোকসানার প্রতি ওই বড় বউয়ের সম্মানটা দিবা, এমনভাবে উনি বুঝিয়ে শোনায় দিল। আর মেয়ে দেখে তো আমি পুরা মানে অবাক হয়ে গেলাম, মানে রূপারে দেখা। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই, মানে আমাদের মহল্লাতে এত সুন্দর কারো বউ নাই, এত সুন্দর কারো কোনো মেয়ে নাই। এবং আমি না বুঝতে পারলাম না যে আমার শ্বশুর এত সুন্দর একটা মেয়েরে আমারে কেন বিয়ে করাইতেছে। এত রূপবতী, এত সুন্দরী, যাকে এক নজর দেখলেই মানে তার প্রতি মানে দুর্বল হয়ে যাওয়ার মতো কথা। তো এখন ওই কথার মধ্যেই তখন সিরাজ আলী আমারে আলাদা ডাক দিয়ে নিয়ে বললো, কী ব্যাপার মিলন, মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, আপনি কী বলেন, আমাদের এলাকাতে তো এত সুন্দর মেয়েই নেই, আপনি রে পাইছেন কই? উনি বলে, আমার বহু দূরের বিন গ্রামের মেয়ে, এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমি বললাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করতে পারেন। পরে সিরাজ আলী বিয়ের দিন তারিখ ঠিক করলো এবং বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার পরে আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে ধুমধাম করে একটা ছোটোখাটো আয়োজনের মাধ্যমে আমি তখন রূপারি বিয়ে করে ঘরে আনছি। আমার ভিতর যে তখন ভাই কী আনন্দ লাগতেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে আজকে আমার বয়স তো অনেক হয়ে গেছে, আজ পর্যন্ত স্বামীর সম্মানটা পাইলাম না, স্বামী যে স্ত্রীর কাছে একটা সুখ পায় সেই সুখটা আমি পাইলাম না, এবং জীবনটা সেই নরক যন্ত্রণার মাঝেই কাটতেছে। আজকে আমি এমন একটা বউ পাইছি যে বউটার আমি বুকে জড়াইয়া ধরবো। এত রূপবতী, এত গুণবতী, এত সুন্দরী বউ কে আছে বলেন? এমন সুন্দরী বউ পাইলে জীবনে আর কি লাগে? আমি তখন ভাবলাম যে না, আমি এই বউটার সাথে আমার ভবিষ্যৎ জীবনটা কাটাবো। দেখতে শুনতে রূপবতী, গুণবতী, সুন্দরী, সব কিছু মিলিয়ে তখন ভাবলাম যে হ্যাঁ, ওরে আমি আমার বউ বানাবো। এরপরে সব কিছু ঠিকঠাক হলো এবং সব কিছু ঠিকঠাক হওয়ার পরে একটা পর্যায়েতে আমি তখন ওরে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢোকার পরে মানে সবেমাত্র বাসরে ঢুকছি, ঢুকে ওর শরীর স্পর্শ করব, এই সময় ওই মেয়ে আমারে বলতেছে, আপনি আমার কাছ থেকে দূরে থাকেন। মানে বাসর করে। আমি বললাম, তোমার কাছ থেকে দূরে থাকবো কারণ কি? আমি তো তোমার কলমা কাবিন করে বিয়ে করে আনছি। বলে, আনছেন ঠিক আছে, আমার একটু শারীরিক সমস্যা আছে, আপনি আজকে একটু আমার কাছ থেকে দূরে থাকেন। মানে বাসর ঘরে, তার কারণটা কী রে বাসর ঘরে? পরে আচ্ছা ঠিক আছে, ওই বাসরের রাতটা কেটে গেল। ভাবলাম এটা প্রথম রাত, হয়তো এরকম একটা সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। এবং এই মেয়ে মানে এই রূপা কোনো কাজকাম করে না, কোনো কাজকাম করে না, মানে শুধু রোকসানার দেখাশোনা করে, রোকসানার সাথে কথা বলে, সারাক্ষণ শুধু রোকসানা রোকসানা করেই পড়ে আছে। মানে আমি তারে বিয়ে করে আনলাম বউ বানায়া, সে আমার প্রতি তার কোনো নাই, দায়িত্ব নাই। রাতের বেলায় আবারও একইভাবে আমি যখন ঘরে ঢুকলাম, সে একইভাবে তার শরীরে আমাকে ধরতে দেয় না। আর সে তো আমার হালাল বউ, তার তো আমি কলমা কাবিন করে বিয়ে করছি, আইন অনুযায়ী বিয়ে করছি, এখন সে আমার শরীরে হাত দিতে দেয় না। আমি বললাম যে মানে রূপা, এটা কেমন কথা? আমি তোমার বিয়ে করে আনছি, তুমি আমার বউ, তা আমি তোমার শরীরে হাত দিতে পারবো না? ও আমাকে বলে আমার শরীর ভালো না। এবং শরীর ভালো নার কথা বলে প্রায় একটা মাস কেটে গেল। বিয়ের পরে রূপার সাথে 1 মাসে ও একটা বারের জন্য ও শরীরটা আমাকে স্পর্শ করতে দিল না। দেখেন, আমি রূপাকে এক নজর দেখে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার রূপাকে এতই ভালো লেগেছে যে আমার জীবনে আমার কাছে মনে হলো যে রূপার মতো একটা মেয়ে যদি আমার বউ হইতো, আমি যদি রূপারে আমার মানে এক ঘরে পাই, আমার মনে হয় ঘরটাই আমার জন্য স্বর্গ হয়ে যায়। কিন্তু এই বউ আমার সাথে এরকমটা কেন করতেছে? ওর শরীরে আমাকে হাত দিতে দেয় না, শরীরে হাত দিতে দেয় না। এবং ওই সময়টাতে আমি দেখি যে রূপার শুধু একটাই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত রোকসানার সেবা করা, রোকসানার সাথে থাকা, এবং এরকমই। তো মাঝে মাঝে আমি রূপারে ডাক দিয়ে বলি, রূপা, আমি তোমার স্বামী, তুমি আমার সেবা যত্ন করবা, তুমি তা না কইরা তুমি রোকসানারে নিয়ে পড়ে আসো। ওই তখন আবার মাঝে মাঝে যখন কেউ থাকে না, মানে একটু মোটামুটি ভালো কথা বলে আমার সাথে, আবার আমার মা বাবা বা পাড়া প্রতিবেশী অন্য কেউ যদি থাকে, আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, আমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে। রাতের বেলা ওর শরীরে আমাকে হাত দিতে দেয় না। এইভাবে প্রায় আরও বছরখানি কেটে গেল। তখন আমার কাছে মনে হলো যে শালার এর পরে যারে বিয়ে করলাম সে তো প্রথমটার থেকেও খারাপ। মানে তখন মনে হলো যে জীবনে আসলে কি পাইলাম, এই জীবনে আমি কি পাইলাম? কিছুই তো পাইলাম না। জীবনে ধোঁকা প্রতারণা ছাড়া কিছুই নাই। রূপারে বিয়ে করলাম আমার বউ বানাইয়া, রূপা পড়ে আছে রোকসানার পিছনে। বাপ মা তখন আমার দিকে তাকায় থাকে, তারাও বলে, কি করবি, তোর ভাগ্য খারাপ। আমি বললাম, না, আমার ভাগ্য খারাপ না, আমার পরিস্থিতি খারাপ। এই চিন্তা ভাবনা করে একদিন রাগ করে, রাগের বশবর্তী হয়ে আমি আমার দোকান বিক্রি করার পরিকল্পনা এসেছি যে দোকান বিক্রি করে ফেলবো এবং দোকান বিক্রি করে বরিশাল থেকেই চলে যাব। এই বরিশালে আর আসবোই না। কিছু টাকা পয়সা আমার আব্বারে দিয়ে যাবো, আব্বারে দিয়ে আমি বরিশাল থেকে চলে যাব। আর আমি যদি না আসি, কই থাকবে রোকসানা আর কই থাকবে রূপা?
আমি চাই না আমার লাইফে রোকসানা রূপা কেউই থাকুক, আমার 2 বউয়ের কোনো বউ আমার জীবনে থাকুক, এটা আমি চাই না। তারা আমার জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। তারা আমার জীবনে থেকে উল্টো আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। ওরা আমার জীবনে থাকার দরকার নাই। যে বউয়ের শরীরে আমি ধরতে পারবো না, বসে তার সাথে 1 মিনিট কথা বলতে পারবো না, যেই বউ, তাই সেই বউ আমি রেখে করবোটা কি? এবং সেই বউরে ভরণ পোষণ দিয়া আমার কী লাভ? দোকান বিক্রি কইরা আব্বারে না জানাইয়া আব্বার হাতে করে টাকা দিচ্ছি, দিয়ে আব্বারে বলছি যে আমি কয়েকদিনের জন্য এক জায়গায় যাচ্ছি, আমি চলে আসবো। এ কথা বলে আমি তখন বাড়ি থেকে পালাইয়া যাই, মানে চলে যাই, এই অবস্থার মধ্যে রেখে চলে যাই। তখন আমার ছোটো বোনটারও বিয়ে হয়ে যায়। আমার ছোটো বোনটার বিয়ে হইলে আমার ছোটো বোন আমাদের বাড়িতেই থাকতো বেশিরভাগ, কারণ পাশাপাশি বাড়িতে বিয়ে দেই, তো বেশিরভাগ আমাদের বাড়িতেই থাকে। তখন আমি ওইখান থেকে চলে যাই সরাসরি ঢাকাতে। ঢাকাতে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি আর গ্রামে ফিরবো না, আমি আর এই গ্রামে ফিরবো না। কিছু টাকা থাকে ওইটা দিয়া ঢাকা শহরে একটা মোড়ের মধ্যে আমি একটা ছোট্ট দোকান দিই। ধরেন চা, পান, সিগারেট, বিড়ি এগুলো বিক্রি টিক্রি করি, এবং ধরেন ছোটোখাটো যে টং দোকানগুলো হয় না, এরকম একটা দোকান দিই। আর বাড়িতে যাই না, মানে বাড়িতে আর যাবোই না, এরকম একটা পরিকল্পনা করে ফেলি। এভাবে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো আমি ঢাকায় পড়ে থাকি। আমি বাড়িতে কোনো চিঠিপত্রও দিই না, মানে পুরো গ্রামবাসী দুনিয়াদারি কাছে আমি মৃত। আমার পরিকল্পনা হচ্ছে আমি আর কখনো গ্রামেও যাব না, আমার বাবা মায়ের কবরেও মাটি দিব না। আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, তাই গরিব হিসাবেই নিজের জীবন কাটায় দিব। যেহেতু গরিব হিসাবে আল্লাহ বানাইছে, গরিব হিসাবেই থাকবো। এই জীবনে আর কোনো সুখের স্পর্শ দরকার নেই। আমি আর কারো কোনো কথাই শুনবো না। এবার থেকে আমি নিজের মতো করে নিজে থাকবো, এই চিন্তা ভাবনা করেই ধরেন এবার আমি প্রায় 2 বছরের মতো ঢাকাতে পড়ে আছি। 2 বছর পরে একদিন হঠাৎ করে ঢাকার রুমে রূপা, মানে আমি রাতের বেলায় দোকান বন্ধ করে 10টার দিকে রুমে গেছি। ওই দোকানের পিছনেই আমার রুম, মানে দোকানটার সামনে পিছনে রুম, পিছনে থাকতাম। ওই রুমের মধ্যে রাত 10টা বাজে রূপা হাজির। এবং আমি তো এই রূপার ভয়ে, রোকসানার ভয়ে পালাই আসছি। ও এরা এখানে দেখে আমি তখন অবাক হয়ে গেলাম। পরে আমি বললাম তুমি এই জায়গায়? পরে ও বলে ঘরে আসবো। আমি বললাম আসো। পরে ঘরে আসছে, আইসা আমারে বলতেছে এটা তুমি কি করলা? আমি বললাম কি করলাম? বলে আজ 2টা বছর তোমার দুইটা বউরে রাইখা তুমি ঢাকা শহরে চলে আসলা এবং তাদের কোনো খবর নিলা না। আমি বললাম কোনটা আমার বউ? তুমি আমার বউ? আজ পর্যন্ত একদিন আমার পা ধরে সালাম করছিলা, আমার হাতের আঙ্গুল টিপে দিয়েছিল, আমার চুলে একটা টান দিছো, নাকি আমাকে স্বামীর অধিকারটুকুন দিছো, নাকি একদিন আমার সাথে আমার পাশের বালিশে ঘুমাইছো? ও আমাকে বলে মানি। আমি বললাম মানি তো বুঝতেই পারতেছো। তুমি আমার জন্য কি করছো? আজকে বউর অধিকার নিয়ে তুমি সেই বরিশাল থেকে ঢাকায় চলে আসছো। তখন দেখলাম যে রূপা কাঁদতেছে, ওর চোখ থেকে পানি পড়তেছে। আমি বললাম কী ব্যাপার, কাঁদতেছো কেন? আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আমার আব্বা আম্মা ঠিক আছে? আমার বোনেরা ঠিক আছে? কেউ কি মারা গেছে? কোনো সমস্যা? বলে না, কেউ মারা যায় নাই। তুমি কেন চলে আসছো আমারে বলো। আমি বললাম আবার একই প্রশ্ন করতেছো, কেন চলে আসছি? কিভাবে থাকবো এখানে বলো? ওইখানে থাকার কোনো উপায় আছে? একদিকে সিরাজ আলী, অন্যদিকে রোকসানা, তার উপরে তুমি। আমি আর কত সহ্য করবো বলো? আমারে বলতেছে আচ্ছা তোমার কি একটাবার মনে হয় নাই একটা মেয়ে বউ যে একটা ছেলের বিয়ে করছে, হোক না সে বিয়েতে, থাক না তার বউ, তাতে কি হয়েছে? ওই মেয়েটার কি ইচ্ছা করে না তার স্বামীর সাথে একটু সোহাগ করে রাত কাটাতে? তার কি ইচ্ছা করে না? আমি বলে অবশ্যই করে। ও বলে তাহলে আমি করি নাই কেন? এই প্রশ্ন কি তোমার মনে আসে নাই? আমি বললাম দেখো, আমি আসলে তোমার কথা কিছুই বুঝি না, তুমি কি বলতে চাও? ও আমারে বলে হায়রে মিলন, নারীর মন তুমি বুঝলা না। তোমার ঘরে আমারে বউ বানায় আনছে ঠিকই, এই বউটা ছিল শুধু একটা অভিনয়। আমি তোমার ঘরে বউ হয়ে আসছি এইটা ঠিক আছে, তবে এটা ছিল শুধু একটা অভিনয়। কিন্তু মূলত আমাকে তোমার পরিবারে আনা হয়েছে রোকসানার সেবা যত্ন করার জন্য, কাজের মেয়ে হিসাবে। কাজের মেয়ে হিসেবে আমাকে তোমার ঘরে আনা হয়েছে, এবং আসার আগে আমার মাথায় কোরআন দিয়া শপথ করাইছে আমি যাতে কোনোভাবে তোমার সাথে রাতের বেলায় স্বামী স্ত্রীর সম্পর্ক না করি। স্বামী স্ত্রীর সম্পর্কই নয়, শুধু আমি যাতে তোমার শরীরে হাতও না দেই। আমি বলি মিটা তুমি কি বলো, এই শপথ তোমার কে করাইছে? বলে সিরাজ আলী। আমি বললাম সিরাজ আলী তোমার এই শপথ করাইলো, আর তুমি এই শপথ কেন মেনে নিলা? ও বলে সিরাজ আলী আমার বাইরে একটা টলারে দিয়ে দিছে। আমি বললাম মানি এটা কি কো? ও বলে হ, আমার ভাই খুব বেকার ছিল, কোনো কাজ কাম ছিল না, রাস্তায় ভোবো করে ঘুরে বেড়াতো। আমার বাবা, আমার মা, আমার আরও বোন আছে, আমার আরও 4টা বোন আছে, পরিবারে প্রচণ্ড অভাব ছিল, যার জন্য আমার আব্বাকে লোভে, আমার আব্বাকে অভাবের এই দুর্বলতার সুযোগ নিয়ে সিরাজ আলী আমার আব্বার সাথে এই কন্ট্রাক্ট করে।
আর ওই কন্ট্রাক্টে সিরাজ আলী তোমাকে আমাকে বিয়ে করাই দেয়। কিন্তু তিনি প্রতিদিন আমার সাথে কথা বলতো, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় কিনা, আমি তোমাকে স্বামীর অধিকার দিই কিনা। তাই আমি বললাম, এই কথাগুলো তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে, এই কথাগুলো আগে বললে আমাকে মেরেই ফেলতো, আমার আব্বাকেও মেরে ফেলতো। সিরাজ আলী এই পর্যন্ত যে কয়টা কী করছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব ডিয়ারিং লোক, ওনার কথার বাইরে গেলে কেউ বাঁচতে পারে না। আমার ভাইটারও মেরে ফেলতো, আমি শুধু আমার পরিবারের কথা চিন্তা করে তোমাকে কিছুই জানাই নে। আমি বললাম, রাতের বেলায় তুমি আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করলে, দিনের বেলায় এটা সিরাজ আলী কেমনে জানতে পারতো? ও আমারে বলে, সিরাজ আলী আমারে বলছে ডাক্তারের কাছে নিয়ে নাকি আমার কি পরীক্ষা করাইব, ওই পরীক্ষা করলে বোঝা যাইব যে তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে কিনা। যদি হইয়া থাকে তাহলে সিরাজ আলী আমার ভাইরে মাইরা ফেলাইব। আমাকে কাছ থেকে স্টাম্পে সিগনেচার নিছে এবং এই রকম চুক্তিনামা কইরে তোমার কাছে আমারে পাঠাইছে। আমি বললাম, তা বুঝলাম, কিন্তু আজকে তুমি এখানে কেন? এখানে কিভাবে আসলা? কিভাবে জানতে পারলা যে আমি এই জায়গায় আছি? ও বলে, যেভাবেই হোক জানতে পারছি তুমি যে এখানে আসো, আমি খবর পাইছি। আজ বহু বছর পর তোমারে খুঁজা পাইছি। আমি বললাম, আমার আব্বা আম্মা কেমন আছে? বলো, ওনারা ভালো আছে। আমি বললাম, রোকসানা? বলে, রোকসানা ওর বাপি নিয়ে গেছে, তুমি আসার কয়েকদিন পরে ওরে নিয়ে গেছে। আমি বললাম, ওরে নিয়ে যাওয়ার পরে তুমি কইছিলা? বলে, আমি তোমার আব্বা আম্মার সাথেই ছিলাম, তো তুমি যদি বাড়িতে আবার ফিরে যাইতা তাহলে রোকসানারে আবার এই বাড়িতে পাঠাই দিত। তুমি তো আর বাড়িতে ফিরে যাও নাই। আমি তোমার আব্বা আম্মার সেবা যত্ন করছি, তাদের সাথেই ছিলাম। এরকম করতে করতে বহু কষ্টের পরে হুজুর কবিরাজ টবিরাজ ধইরা আমি তোমার ঠিকানা বাইর করছি। আমি তখন বললাম, তুমি এখানে কেন আসছো? বলে, তোমার সাথে সংসার করার জন্য। এখানে তোমার সাথে সংসার করলে এই কথা আর সিরাজ আলীও জানবে না, কেউই জানবে না। সবাই জানে আমিও পালাই গেছি, আমিও ভাইয়া গেছি। এই বলে তখন রূপা আমার সাথে ওই বস্তির ভাঙা ছোট্ট করে সংসার করতে শুরু করে। পৃথিবীতে যে কী সুখ আছে আমি রূপাকে পাওয়ার পরে বুঝলাম। একই ঘরে রূপার সাথে কাটানো দিনগুলো মনে হয় যেন দুনিয়াতে বসে আমি স্বর্গের স্পর্শ পাচ্ছিলাম। রূপা যখন চুপটি করে আমার কোলে মাথা রেখে নিবৃতে নীরবে ঘুমিয়ে যেত, আমার কাছে তখন মনে হতো যেন পৃথিবীর সমস্ত সুখ এসে আমার বুকে বাসা বাঁধত। আমি এতটাই সুখী হয়ে পড়ি যে সুখের বর্ণনা আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। সারাদিন রূপা আর আমি দোকানদারি করতাম। কোনো সময় রূপা করতো, কোনো সময় আমি করতাম। এই সময় দুইজনে মিলা দোকানদারি করি এবং দোকানদারি করে দোকান চালাইতাম এবং এভাবেই তখন রূপার সাথে আমার সংসার জীবন কাটতে থাকে। বেশি দিন রূপার সাথে আমার সংসার জীবন কাটে নাই। ওই ঘরের মধ্যে থাকা প্রায় 4 থেকে 5 মাসের মধ্যেই হঠাৎ করে এই জায়গার খবর পেয়ে যায় সিরাজ আলী। সিরাজ আলী আমাদের এই জায়গার খবর পেয়ে যায় এবং খবর পেয়ে যাওয়ার পরে যথারীতি সিরাজ আলী তার লোকজন নিয়ে আমাকে ওই দোকানে এসে অ্যাটাক করে এবং দোকানে এসে অ্যাটাক করে আমারে খুব মারেও এবং সেখান থেকে আমাকে বাইদা এবং রূপারে বাইদে এখান থেকে গ্রামে নিয়ে যায়, মানে বরিশালে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে যাওয়ার পর আমাদের উপরে অমানসিক নির্যাতন করে সিরাজ আলী, এবং সেই জায়গার ভিতরে আমরা প্রায় আপনার 1.5 মাসের মতো একটা ঘরের ভিতরে আটকায় রাখে। মানে সিরাজ আলী যে কী পরিমাণের অত্যাচার আমাকে বরিশালে করে, এটার বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। এক নির্মম অত্যাচার আমার উপরে আর উপর করে। প্রায় 1.5 মাসের মতো আমরা বন্দি থাকি। 1.5 মাস পরে এই স্বামী স্ত্রী গোপনে সেখান থেকে আমরা পালায়ে আসি। বরিশাল থেকে আমরা আবারও পালাইয়া ঢাকাতে চলে আসি। ওই সময় আমার কাছেও কোনো টাকা নাই, রূপার কাছেও কোনো টাকা নাই। দুজনে মিলেই তখন চাকরিতে ঢুকি। একটা ফ্যাক্টরিতে ঢাকাতে যেহেতু আগ থেকে পরিচয় আছে, একজনের বাসায় উঠি এবং দুজনে মিলা চাকরি করতেছি, টাকা জমাইতেছি। আমিও রূপা মিলা পরিকল্পনা করলাম আমাদের যখন পর্যাপ্ত টাকা হবে এবং পর্যাপ্ত টাকা হওয়ার পরে আমি সিরাজ আলীকে টাকা দিয়া আমি রোকসানারে তালাক দিয়ে দিব। 4 লাখ টাকা দিয়ে রোকসানারে তালাক দিয়ে দিব এবং সিরাজ আলী আমার মাকে চিকিৎসার জন্য যেই টাকা দিছে মোটামুটি 5 লাখ টাকা সিরাজ আলীকে দিয়ে আমি সব থেকে মুক্তি নিব। তবে 5 লাখ টাকা তো আর মুখের কথা নয়, 5 লাখ টাকা ইনকাম করা তো বহু কঠিন। এরপরেও আমি আর রূপা হাল ছাড়ি নাই। দুজনেই মিলে তখন এইভাবে কাজ করে যাইতেছি এবং ওই কারখানায় কাজ করতে করতে হঠাৎ করে রূপার ওই কারখানায় একটা লোকের সাথে পরিচয় হয়। আমিও কাজ করে, রূপাও করে। একটা লোকের সাথে পরিচয় হয়। ওই লোকটা থাকে আপনার ইন্ডিয়াতে। লোকটার বাড়ি ইন্ডিয়াতে। সে বাংলাদেশে বিয়ে করছে এবং বাংলাদেশে বিয়ে করে কিছুদিন বাংলাদেশে থাকে, কিছুদিন ইন্ডিয়াতে থাকে। ওই লোকটা তখন রূপারে অফার দিল যে ইন্ডিয়াতে কেরালা বলে একটা জায়গা আছে, কেরালায় বাসা বাড়িতে চাকরি করলে মাস শেষে 30-40 হাজার টাকা পাওয়া যায় বাংলাদেশি টাকায়। উনি বলল যে আমার একটা অনেক বড় শেখের ঘর আছে, বাড়ি আছে, ওইখানে তোমারে নিয়ে যাব। ওরা মুসলিম কাজের মেয়ে খুঁজতেছে, তা ওইখানে তোমারে নিলে তোমার 30 থেকে 40 হাজার টাকা বেতন হবে।
এইরকম কথা ওই লোকটা তখন মানে ইয়ারে বললো, রূপারে বললো। রূপারে বলার পরে রূপা আমারে বলতেছে আমি যাবো কি না। আমার এক মনে আসতেছে আমাদের তো টাকা লাগবে, টাকা না হইলে তো ওই দিক থেকে কোনো কিছু করা যাবে না, মানে টাকার তো দরকার। এদিক থেকে তো মনে করেন মানে সিরাজ আলী যা করতেছে, আমার আব্বা আম্মার উপরে টর্চার করতেছে, আমার আব্বা আমারে মারতেছে, আমরা পাশের এলাকার লোকজনের মাধ্যমে খবর নিতে আসি। এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে সিরাজ আলীর ক্যাডার ফেডার আসে না আমাকে ফিরিয়ে আনার জন্য, রূপারে ফিরিয়ে আনার জন্য, মানে প্রচুর পরিমাণের অত্যাচার করে। এর ভিতরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রূপারে ইন্ডিয়াতে পাঠাই দিব। ওইখানে রূপা যাবে এবং ওইখানে রূপা যাওয়ার পরে রূপা ওইখানে গিয়ে কাজকাম করবে। তো এই কথা আমি চিন্তা ভাবনা করছি। এই লোকটা কিন্তু আবার বিয়ে করছে, মানে আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি ওই ফ্যাক্টরির পাশের বিল্ডিংয়ের বাড়িওয়ালার মেয়েরই বিয়ে করছে। এবং উনি অনেক বড় লোক মানুষ। তো যেদিন রূপা যাবে এর আগের দিন রাত 2টা বাজে ওই বাড়িওয়ালার মেয়ে মানে ওনার বউ আমাদের ঘরে আসছে, আমাদেরকে ঘুম থেকে ডাকছে, ডাইকে আমারে বলে কালকে কি আমার স্বামী আপনার বউরের সাথে করে নিয়ে যাবে, এই কথা বলে ওই মেয়েটা। আমি বললাম হ্যাঁ। বলে খবরদার আপনার বউরে কিন্তু আমার স্বামীর সাথে দিয়েন না। আমি বললাম কারণ? বলে কারণ হচ্ছে আমার স্বামী কিন্তু ইন্ডিয়াতে আপনার বউরে নিয়ে বিক্রি করে দিবে। আমি বললাম কী বলেন আপনি? ওনার সাথে কথা হইলো উনি কেরালাতে আমার বউরে চাকরি দিব। বলে এরকম চাকরির কথা বলে অনেক মেয়েরে ও ইন্ডিয়াতে পাচার করছে। একবার যদি আপনার বউরে এখান থেকে নিয়ে যায় আপনি কিন্তু আপনার বউরে আর পাইবেন না, আপনার বউরে কিন্তু ওই শেষ করে দিব, ওই কিন্তু খুব খারাপ। আমি বলি আপনি যাই না শুই না এরকম একটা লোকের সাথে কেমনি সংসার করেন? উনি বলে বাবুরে কি করব, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চার বাবা হিসেবে এখন সংসার করে চাইতেছি, তা না হলে এই লম্পটকে আমি অনেক আগেই ছেড়ে দিতাম। যাই হোক আমি গোপনে খবর পাইছি, আপনাদেরকে গোপনে জানাই গেছি, খবরদার কালকে কিন্তু আপনি আপনার বউরে আমার স্বামীর সাথে দিয়েন না। এই কথা বলেই তখন আমি আর রূপা তখন ভাবলাম একটা কিছু বেশি টাকা ইনকাম করার একটা সুযোগ পাইলাম, এই সুযোগটাও নষ্ট হয়ে গেল, এখন কি হবে? রূপা আমার দিকে তাকিয়ে আছে, আমি অসহায়ের মতো রূপার মুখের দিকে তাকিয়ে আছে। দুজন তখন বড় অসহায় হয়ে পড়ি, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর আল্লাহর ডাকতেছি, আল্লাহ আল্লাহ আর কত বিপদ দিবা, আল্লাহ এবার না হয় একটু শান্তি দাও। যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার, ধরতে যাই স্বর্ণ হয়ে যায় ছাই, কেউ কোনো সুখের আশ্বাস দেয় না, সবাই শুধু ধোঁকা দেয়, প্রতারণা করে, চিটিং করে। এই সমাজে গরিব হয়ে জন্মানোর থেকেও আমার কাছে মনে হয় কোনো পশু হয়ে জন্মানো অনেকটা ভালো ছিল। এরকমভাবেই তখন সময়গুলো কাটতেছে। পরের দিন এই লোকে আসছে রোকসানারে মানে আপনার রূপারে নিয়ে যাওয়ার জন্য। রূপা তখন ডিরেক্টলি বলছে যে আমি যাব না। উনি বলে কেন যাবেন না? ওই লোক বুঝে গেছে যে তার বউ সম্ভবত কিছু বলছে। সে আইসা বলে আমার বউকে আপনাদের কিছু বলছে? আমার বউ আসলে চায় না আমার সাথে কোনো নারী ইন্ডিয়াতে যাক। বুঝেন তো কারো বউকে এটা চায়, আমার বউর কথা শুনেন না, আপনি চলেন আমার সাথে। এগুলো বলে তখন ইনি রূপাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। সর্বোপরি আমি চিন্তা করছি যে না, আমার জীবন থাকতে আমি রূপার এই লোকের সাথে যেতে দিব না। আমি রূপারে তখন এই লোকের সাথে আর যেতে দিই নাই। রূপাকে আমি ওই জায়গার মধ্যে আটকায় ফেলি এবং তিনার কাছে না দেওয়ার পরে এদিক থেকে আমার আব্বা আম্মার উপরে কী অত্যাচার! একে তো আমার আব্বা আম্মার উপর অত্যাচার হইতে আছে, আবার রূপার বাবা টাকা নিছে এই মানে সিরাজ আলীর কাছ থেকে। সিরাজ আলী রূপার বাবা মাকে অত্যাচার করে, রূপার ভাইরে ট্রলার থেকে মাইরা বের করে দিছে এবং আমার বাড়িতে যা করে রূপার বাড়িতেও তা করে। মানে দুইটা পরিবারের উপরে উনি এমন মানে নির্মম অত্যাচার করতেছে দুইটা পরিবারকে, আমি বলে বুঝাতে পারবো না। অর্থের কাছে যেমন রূপা অসহায়, অর্থের কাছে তেমনি আমিও অসহায় ছিলাম। আমরা মাথা উঁচু করে বাঁচার আর কোনো সুযোগ পাচ্ছিলাম না, দুজনে মিলে কান্নাকাটি করি। এবং এরকম করতে করতে কিছুদিন ধরে হঠাৎ করে রূপা একদিন আমারে বলতেছে আমি একটা কাজ পাইছি, একটা জায়গায় আমি কাজে যাব, আমি 3 দিন থাকবো, তুমি আমার সাথে যাইতে পারবা না হঠাৎ করে। আমি বললাম এই তুমি কি বললা? তুমি কোন জায়গায় কাজ পাইছো, 3 দিনের জন্য যাবা, আমি গেলে সমস্যা কি? বলেন আমি তোমার নিতে পারবো না, আমি একাই যাব। তখন আমার মনে একটা জিনিস আসলো যে সম্ভবত খারাপ কোনো কাজে যাবে। আমি তখন বললাম যে রূপা, আমি যেহেতু তোমার গরিব স্বামী অ্যান্ড আমি তো জানি তোমার সমস্যার কথা, তুমি যদি খারাপ কোনো কাজে যাও তাও আমারে বইলা যাও, আমি না সহ্য করতে পারবো। ও আমাকে বলে না আমি খারাপ কোনো কাজে যাব না, আমি ভালো একটা কাজে যাব। একথা বলে ও 2 দিন পরে হঠাৎ করে বলে যাবে না, মানে প্রথম বললো যাবে, এরপরে বলে যাবে না। তাই আমি বললাম যাবা না কেন? যাও। বলে না আমি যাব না। এইভাবে কিছুদিন পরে ও হঠাৎ করে আমি খবর পাইলাম, মানে গ্রামের মাধ্যমে খবর পাইলাম ওর বাবা সিরাজ আলীর অনেকগুলো টাকা দিছে। মানে সিরাজ আলীর কাছ থেকে রূপার বাবা যা টাকা নিয়ে গেছে তার সব টাকাই সিরাজ আলীরে ফিরিয়ে দিছে। এই খবর যখন আমি জানতে পারি আমি রূপারে বলি রূপা, আমি এমন এমন একটা খবর শুনলাম, তোমার বাবা নাকি সিরাজ আলীর অনেকগুলো টাকা দিছে, তোমার আব্বা এত টাকা কই পাইছে? রূপা আমারে বলে আমার আব্বা জমি বিক্রি করছে। আমার আব্বা আমাদের জমি ছিল, জমি বিক্রি করছে, বিক্রি করে সিরাজ আলীর টাকা দিছে। আমি বললাম তো তোমার আব্বা জমি বিক্রি করে সিরাজ আলীর টাকা দিল, তাই
এই জমি আগে কেন বিক্রি করলো না? আগেও তো বিক্রি করতে পারতো। আমাকে বলে না, আগে বিক্রি করে নাই, এখন বিক্রি করছে। এই কথা বলে ও তখন করলো কি, কিছুদিন পরে মানে এই ঘটনার প্রায় 12 থেকে 13 দিন পরে একদিন হঠাৎ করে মানে আমি আমার মানে জীবনে এত টাকা আমি চোখে দেখি নাই, মানে প্রায় আপনার 5 লাখ টাকার কাছাকাছি, যেটাকে আমি কোনোদিনও এভাবে চোখে দেখি নাই। 5 লাখ টাকার কাছাকাছি ও আমারে দিল। মানে কোত্থেকে এই টাকা আসছে আমি জানি না। আমি বললাম, রূপা তুমি এই টাকা কোত্থেকে আনছো? বলে, আমার আব্বা পাঠাইছে গ্রাম থেকে। আমি বললাম, তোমার আব্বার কাছে এত টাকা থাকলে তোমার আব্বা তোমারে বিক্রি করলো কিভাবে? এটা কেমনি সম্ভব? রূপা, আমার কাছে মনে হইতেছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। তুমি আমার কাছে কি লুকাইতেছো তুমি আমারে বলো। ও আমারে বলে, আগে তুমি যাও, গিয়ে কোর্টের মাধ্যমে রোকসানারে তালাক দিবা এবং রোকসানাকে তালাক দিয়ে গ্রামের সর্দার মাতবরের মাধ্যমে সিরাজ আলীরে টাকা দিবা এবং টাকা দিয়ে তুমি ঢাকায় ফিরে আসবা। এরপরে আমি তোমার সাথে সংসার করবো, তুমি যাও। এই কথা বলার পরে আমি তখন টাকাগুলো নিয়ে একইভাবে তখন আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়িতে গেছি ডিরেক্টলি। চেয়ারম্যানের বাড়িতে যেয়ে চেয়ারম্যানকে সব কিছু জানাইছি। জানানোর পরে চেয়ারম্যান বলে, তুই আমার বাড়িতে থাক, আমি আমার বাড়িতে সিরাজ আলীকে ডাকবো। পরে চেয়ারম্যান সাহেব সিরাজ আলীকে তার বাড়িতে ডাকে। তার বাড়িতে ডাকার পরে চেয়ারম্যান তখন সিরাজ আলীর সাথে কথা বলে তখন সিরাজ আলীকে বলে, তুমি কাজটা ভালো করো নাই, এই কাজটা তুমি মহা খারাপ করছো, এর থেকেও বড় খারাপ কাজ হয় না, এবং তুমি এখানে 3 লাখ টাকা পাইবা। আমি 5 লাখ টাকা নিয়ে গেছি। তারপর সিরাজ আলীর 3 লাখ টাকা মানে মেম্বার সাহেব মানে চেয়ারম্যান সাহেব আমার সামনে দিল। দেওয়ার পরে এই সিরাজ আলীর মেয়ের সাথে তখন আমার তালাক হলো, ডিভোর্স হলো, তালাক হলো। এবং সিরাজ আলীকে বলে দিল যে নেক্সট টাইম সিরাজ আলী যাতে কোনোভাবে আমাদের পরিবারের উপরে কোনো আঘাত না করে, আমার আব্বা আম্মার উপরে কোনো আঘাত না করে, যাতে উনি ভালো হয়ে যায়। এই কথা বলে চেয়ারম্যানের মাধ্যমে সব কিছুই সমাধা করা হলো। সমাধা করার পরে আমি যখন ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে হঠাৎ ঢাকায় এসে দেখতে পাই আমরা যে ঘরে থাকতাম ওই ঘরে তালা মারা, ওই ঘরে ও নাই। আশেপাশে 2-1টা ঘর আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে রোকসানা মানে কোথায়, রূপা কোথায়? তারাও বলতে পারতেছে না রূপা কোথায় গেছে। তো সময় তার মোবাইল ফোনের ব্যবস্থা নেই, মোবাইল ফোন নাই, তাই আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কোথায় চলে গেল। ওরে এবার আমি খুঁজতে শুরু করলাম, কিরে কই গেল, আমারে না যায় না ইয়া, আমারে না বইলা হঠাৎ করে কোথায় হারায় গেল। আমি পাগলের মতো ওরে খুঁজতে শুরু করলাম। ভাই, এ পাড়া ও পাড়া, এখানে ওইখানে কত জায়গায় ওরে খুঁজতেছি। দীর্ঘ প্রায় 2টা মাসের মতো আমি পাগলা কুত্তার মতো ওরে আমি পথে পথে ঘুরছি। 2 মাসে আমি কোথাও ওরে পাই নাই। 2 মাস পরে একটা মেয়ে আইনা আমার একটা চিঠি দিচ্ছে। ওই বাসায় আমি ছিলাম 2 মাস, কারণ আমার কাছে তো 2 লাখ টাকা ছিল ওই সময়। মেয়ে আমার চিঠি দিল। চিঠির মধ্যে আমার বউ রূপা আমারে লেখা দিছে, আমি তোমারে মৌখিকভাবে তালাক দিলাম, তুমি আমার তালাকপ্রাপ্ত স্বামী, তোমার কাছে অনুরোধ করি, আমি তোমার সব ঋণ মুক্ত করছি, তুমি এখন ঋণ মুক্ত আছো। তুমি একটা কাজ করো, তুমি যেমনি পারো একটা বিয়ে করে ফেলো, অন্য একটা সুন্দর মেয়েরই বিয়ে করে বাচ্চা কাচ্চা নাও, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও। চিঠিটা হাতে পাওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। মনের অজান্তেই চোখ দুটো ভিজে টুইটম্বর হয়ে গেল। মেয়েটারে বললাম, তুমি এই চিঠি কই পাইছো? বলে, রূপা আমারে দিছে। আমি বললাম, রূপা কই আছে? মেয়েটা বলে, তা আমি বলতে পারবো না ভাই। আমি মেয়েটারে জড়াই ধরে বললাম, বোন রে, তোমার 2টা পায়ে ধরি, রূপা কই আছে আমার খালি একটাবার বলো। এই চিঠি রূপা তোমারে দিল, রূপা কোথায় আছে আমি শুধু জানতে চাই। আমার রূপা কি কোনো খারাপ জায়গায় চলে গেছে? রূপা কি কোনো দেহ ব্যবসা করে? মেয়েটা আমার বলে, ছি, আপনি রূপা আপুর এরকম চিন্তা করেন না, রূপা আপু এরকম মেয়ে না, রূপা আপু হালালভাবেই আছে। আমি বললাম, হালালভাবে কই আছে, কোন জায়গায় আছে? মেয়েটা আমারে বলে না। দীর্ঘ 3টা দিন এই মেয়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পরে মেয়েটা আমারে বলে, ভাই দেখেন, রূপা আমারে মানা করছে, তারপরও আপনি যেহেতু এরকম করতেছেন আমি আপনাকে বলি, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে রূপার শেষের জীবনটাও নষ্ট হয়ে যায়। রূপা অনেক ভালো আছে, রূপা সৈয়দ বাড়িতে আছে। আমি বললাম, সৈয়দ বাড়ি কোথায়? তখন এই মেয়েটা আমাকে নিয়ে যায়, একটা 3তলা বিল্ডিং আমাকে দেখায়, বলে এই বাড়িতে রূপা আছে। আমি বললাম, এই বাড়িতে রূপা আছে? এত বড় বাড়িতে রূপা কি করে? বলে, ওই বাড়ির প্রায় 70 বছর বয়স্ক একজন লোক আছে, যার নাম হচ্ছে সৈয়দ আলী, যিনি এই বিল্ডিংয়ের মালিক। এই সৈয়দ আলীর কাছে রূপা বিয়ে বসছে, এই সৈয়দ আলী রূপাকে বিয়ে করছে। আমি বললাম, এটা তুমি কী বলো? সৈয়দ আলী রূপারই বিয়ে করছে? আমার রূপার 70 বছরের একটা বৃদ্ধের কাছে বিয়ে বসছে? মেয়েটা বলে, হ্যাঁ, আর আপনাকে অনুরোধ করি, আমি তো সব কিছু জানাইছি, এবার আপনি কোনো ঝামেলা না করে একটা বিয়ে করে ফেলেন। আমি বললাম, বিয়ে? আমার জীবনে আমি কখনো বিয়ে করতে পারবো না। আমি রূপারে ভালোবাসি, আমার দেহ মনপ্রাণ উজাড় করে ভালোবাসি।
অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার করা আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়। আমি পারবো না রূপারে ছাড়তে। এরপরে এই বিল্ডিংয়ের সামনেই মেঘ, বৃষ্টি, তুফান, দিনের পর দিন আমি দাঁড়ায় থাকতাম আর এখানে বসে বসে কান্না করতাম, আল্লাহ আল্লাহ রে, আমি যদি রূপারে পাই। জানতে পারলাম এই সৈয়দ আলীর 2 মেয়ে ছিল, তারা সবাই নাকি কানাডায় চলে গেছে এবং সৈয়দ আলীর বউ কানাডায় চলে গেছে তার মেয়েরা ছোট থাকা অবস্থায়। এরপরে সৈয়দ আলীর কোনো খোঁজখবর তার মেয়েরা নেয় নাই, তার ওয়াইফে আর নেয় নাই এবং এরপরে সৈয়দ আলী বাড়িতে একাই আছে, তার আত্মীয় স্বজন কেউই এই ঢাকা শহরে নাই। এবং কীভাবে সৈয়দ আলীর সাথে রূপার সম্পর্ক হয় এবং সৈয়দ আলী বা কেন রূপাকে বিয়ে করে, এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ আমি জানি না। এরকম করে 1 দিন 2 দিন নয়, প্রায় 3টা বৎসর, বিশ্বাস করেন এই 3টা বৎসর আমি এই সৈয়দ বাড়ির সামনে বসে থাকতাম। সৈয়দ বাড়ির সামনে বসে থাকতাম 3টা বৎসর, রূপারি শুধু একটা নজর দেখার জন্য। মাঝে মাঝে রূপা বারান্দায় আসতো, আমি ওরে দেখতাম, আবার এখানেই বসে থাকতাম, শুধু ওরে একটা নজর দেখতাম, শুধু ওরে একটা নজর দেখতাম। রাতের বেলায় ওই জায়গার মধ্যেই ঘুমাইতাম, দিনের বেলায় ওখানেই বসে থাকতাম। কত মানুষ আমারে বলতো, ভাই আপনার বাড়ি কই, এখানে ঘোরাফেরা করেন কেন, এখানে বসে থাকেন কেন। 3টা বৎসর এই সৈয়দ বাড়ির সামনে আমি থাকি। 3 বৎসর পরে আল্লাহর কি হুকুম, হঠাৎ একদিন রাতের বেলায় খবর পাই সৈয়দ বাড়ির সৈয়দ আলী নাকি মারা গেছে। সৈয়দ আলী মারা গেছে এই খবর শুই না সবার সাথে বাড়ির ভিতর আমিও ঢুকলাম। ড্রয়িং রুমে সৈয়দ আলীর লাশের পাশে তখন রূপা বসে আছে। আজ 3 বৎসর পরে সরাসরি রূপাকে আমি এইভাবে দেখলাম, রূপার চোখে পানি। সকালবেলা আপনার প্রায় দিনের 2টা বাজে সৈয়দ আলীর লাশ দাফন করা হলো। তার ছেলে মেয়ে কেউই আসলো না, তার ওয়াইফও আসলো না, তার দুঃসম্পর্কের এক চাচাতো ভাই না জানি কী হয়, ওনার মাধ্যমে লাশ তখন দাফন করা হলো। উনি লাশ দাফন করে উনি চিটংয়ে থাকে, আবার চিটং চলে গেল। তখন রূপা ওই বাড়িতেই থাকতো। সৈয়দ আলীর লাশ দাফন হওয়ার পরে রূপা আমারে বলল, তুমি আবার এই বাড়িতে এই বাড়িতে থাকো, তুমি কেয়ারটেকারে চাকরি করো, আমাকে এটা বলছে। পরে আমি এই বাড়িতে কেয়ারটেকারে চাকরি করি। এভাবে 2 থেকে 3 মাস পরে রূপার সাথে আমার আবারও আগের মতো সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার পর আমি রূপারে বললাম, রূপা চলো আমরা আবার কলমা কাবিন করে বিয়ে করি। ও আর কলমা কাবিন করে বিয়ে পড়ছে, বিয়ে করতে রাজি হলো না। ওর হাতে ধরলাম, পায়ে ধরলাম যে চলো আমরা আবারও কলমা কাবিন করে বিয়ে করি, ও রাজি হয় না। শেষ পর্যন্ত ওর গ্রামে গিয়ে ওর বাবা মারে ধরলাম, ওর বাবা মা সবাই আসছে, আমার বাবা মা আসছে, সবাই ওরে বুঝাইলো। বুঝানোর একটা পর্যায়ে ও তখন রাজি হলো। রাজি হওয়ার পরে রূপার সাথে আমার আবারও বিয়ে হলো। বিশ্বাস করেন জীবনে তখনই আমার কাছে মনে হলো যে সমস্ত শান্তি আমি আবারও পেতে শুরু করলাম। রূপার সাথে এক ঘরে ওই বিল্ডিংয়ে থাকতাম। মাসে সেই বিল্ডিংয়ের অনেক টাকা ভাড়া আসতো। যত টাকা ভাড়া আসতো এই সমস্ত টাকাই রূপা নিয়ে যাইতো, রূপার কাছেই সমস্ত টাকা থাকতো। কিন্তু রূপা দিনটাতে সৈয়দ আলীর কবরের কাছে গিয়ে কান্না করতো, সৈয়দ আলীর কবরের কাছে গিয়ে বসে থাকতো। এরকমভাবে আমার রূপার সাথে প্রায় আরও 2 বছরের মতো সংসার করি। আরও 2 বছরের মতো আমি রূপার সাথে সংসার করি। 2003 সালে 2003 সালে রূপা আর আমি ইন্ডিয়াতে ঘুরতে যাই। 2003 সালে রূপা আর আমি ইন্ডিয়াতে ঘুরতে যাই এবং ইন্ডিয়াতে ওইখানে আমরা আপনার এই ক্রিয়ানি মন্দির বলে রাজস্থানের ওই দিকের একটা ক্রিয়ানি মন্দিরে তখন আমি আর রূপা ওইখানে আমরা যাই। যে কোনো আমাদের একটা আত্মীয়র মাধ্যমে এই ক্রিয়ানি মন্দিরে যাই, কারণ আমাদের এই বিল্ডিংয়ে একটা মেয়ে ভাড়া থাকতো, ওই মেয়ের কেমন জানি সম্পর্ক, তার মাধ্যমে যাই। মেয়েটা হিন্দু ছিল। তো ক্রিয়ানি মন্দিরে যাই। ক্রিয়ানি মন্দিরে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করি এবং এটা নাকি খুব আধ্যাত্মিক টাইপের একটা মন্দির। তো এখান থেকে ঘোরাফেরা করি এবং এখান থেকে আসার কিছুদিন পরেই, বেশি না প্রায় আপনার 2 থেকে আড়াই মাস পরেই রূপা হঠাৎ করে বেবি কনসেপ্ট করে, বাচ্চা আসে ওর পেটে বাচ্চা আসলে আমি তখন এত খুশি হই যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে আমার রূপা মা হবে, এর থেকেও বড় সুখ বা এর থেকেও বড় খুশির খবর আমার জন্য তো ভাই আর কিছু হতে পারে না। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমার রূপা মা হবে। এবং এরকম করতে করতে প্রায় 8 মাসের মাথায়, দেখেন 8 মাসের মাথায় ও আর আমি একসাথে বাসার বারান্দায় রাত্র প্রায় 11টা পর্যন্ত ছিলাম। 11টা বাজেও আমার বলতেছে আমার মাথাটা ব্যথা করে, আমার একটু নিচে নিয়ে যাও। রাত্র 11টা বাজে আমরা নিচে নিয়ে আসছি। আসার পরে আমারে বলতেছে, তুমি আমার মাথাটা একটু টিপে দাও, আমার মাথাটা জানি কেমন কেমন করতেছে, আমার মাথার মধ্যে কেমন জানি ব্যথা করতেছে। তো শুয়ে আছে, আমি ওর মাথা টিপতেছি, মাথা টিপার মধ্যে আসি, এরকম করতেছি হঠাৎ করে ও বমি করতে শুরু করছে। এখন বমির সাথে কেমন জানি ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। তো রক্ত বেরোইতে আসে, আমি বুঝতে পারলাম না। পরে আমাদের বাড়িতে ওই সময় দারোয়ান ছিল না, দারোয়ান ছুরিতে ছিল। তো
তো সামনে একটা হসপিটাল আছে, ভাবলাম যে হসপিটাল থেকে একটা ডাক্তার ডাক দিয়ে আনি। কাজের মেয়ে ছিল, কাজের মেয়েরা ডাক দিলাম, ডাক দিয়ে কাজের মেয়েটা ওর পাশে রাখলাম, রেখে নিচে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার নিয়ে আসছি, আসার পর দেখলাম কাজের মেয়ে কান্না করতেছে। কাজের মেয়ে কান্না করতেছে, বললাম কী হয়েছে? বলে উনি কথা বলে না। তো ডাক্তারের আমি বললাম মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এমন সময় ডাক্তার তখন ওরে ধরে ডাক্তার আমাকে বলতেছে না উনি তো অজ্ঞান হয়নি। বললাম কী হয়েছে? ডাক্তার বলে উনি তো মারা গেছে। আমি বললাম মারা গেছে? কি বলেন? আমি তো এখন থেকে মাত্র 20 মিনিট আগে ওর সাথে কথা বললা ওরে সবাই এখানে আমি ডাক্তার আনতে গেছি, ওর মাঝে কোনো রোগ ছিল না, কিভাবে মারা গেল? ডাক্তার বলে মরণ রোগের কোনো ঔষধ নাই, আর মরণ আসতে কোনো সুস্থ আর অসুস্থ মানুষকে দেখেন না। রূপা মরে গেছে। আমি পুরো পাগল হয়ে গেছি। মানে আমি আপনাকে কি বলবো, আমি পুরো পাগল হয়ে গেছি। রূপা এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে? যখনই একটু সুখের মুখ দেখলাম, শান্তিতে বাঁচতে শুরু করলাম, একটু ভালো থাকতে শুরু করলাম, এই সময় রূপা আমাকে এইভাবে একা করে দিয়ে চলে যাবে? রূপা এইভাবে চলে যাবে? মানতে পারলাম না। আমি রূপা লাশ মাটি দিতে দিব না। গ্রাম থেকে লোকজন আসলো, প্রায় 1 দিন 1 রাত পেরিয়ে গেল, লাশ অলরেডি ফুলে গেছে, কালো হয়ে গেছে। আমি ওর লাশ মাটি দিতে দিব না। থানা থেকে পুলিশ পর্যন্ত আসছে, শেষ পর্যন্ত পুলিশ আইসা আমারে ধইরা বহু কষ্টে রূপার লাশ গ্রামে নিয়ে যায়। গ্রামে রূপার লাশ মাটি দেই, এবং রূপার বাড়িতে রূপার লাশ মাটি হওয়ার পরে আমি ওর লাশের পাশে, ওর কবরের পাশেই বসে থাকতাম। এরকম করে প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো কেটে যায়। 5-6 মাস পরে আমিও ঢাকায় আসতাম, ওর বাসার ভাড়া নিতাম, ওর বাবাও আসতো, ওর ভাইও আসতো, আমরা সবাই আসতাম, বাসার ভাড়া নিয়ে যাইতাম। এরকম করতে হতো। ওইখানে একটা হিন্দু মেয়ের সাথে আমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকতো। ওই মেয়েটা আমাকে একদিন বলে তাদের ওই ক্রিয়ানি মন্দিরে নাকি একজন ঠাকুর থাকে, ওই ঠাকুর নাকি কীভাবে নাকি মৃত মানুষকে জীবিত করতে পারে, তোমার অনেক টাকা লাগে। আমি বললাম কি বলেন? মানুষ মরে গেলে তার কি আর জীবিত করা যায়? বলে আপনি আপনার বউরে সরাসরি দেখতে পাবেন, তবে উনি অনেক টাকা নিয়ে যায়। এই মেয়ের সাথে তখন আমি আবারও পুনরায় ভিসা করে ইন্ডিয়াতে যাই। যাওয়ার পরে এই ক্রিয়ানি মন্দিরে যাই। ক্রিয়ানি মন্দিরে যাওয়ার পরে তিনি আমাকে বলে 10 লক্ষ টাকা লাগবে বাংলাদেশি টাকায়, তারে দিলে তার একটা ঘরের ভিতরে আমি 1 ঘন্টার জন্য রূপাকে দেখতে পাবো। আমি বললাম কি বলেন আপনি, এটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। এরপরে তিনি আমাকে রূপার কবর থেকে কিছু জিনিস আনতে বলে, এগুলো আমি আপনাকে না বলি। এই জিনিসগুলো নিয়ে রূপাকে আমি 1 ঘন্টার জন্য জীবিত পাওয়ার জন্য ওর কবর থেকে ওই জিনিসগুলো আমি নিয়ে যাই। এবং এই কবর থেকে জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে উনি আমাকে একলা একটা ঘরে নিয়ে যায়। ঘরটা একেবারে অন্ধকার ছিল। অন্ধকারের জন্য ওই ঘরের মধ্যে আমি বসে আছি, এবং কিছুক্ষণ পরে ঘরটা কেমন জানি কাঁপুনি দিচ্ছিল। আমার ভিতরে একটু ভয়ও ঢুকে গেল যে কী ব্যাপার, ঘরটি এভাবে কাঁপতেছে কেন? এবং তারই খানিকটা পরে, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস করেন কিনা জানি না, যেই কাপড় পরে রূপা মারা গেল সেম সেই কাপড়েই আমি রূপাকে আমার সামনে দেখতে পেলাম। ঠিক যেই কাপড় পরে রূপা মারা গেল সেই কাপড়ে আমি রূপাকে দেখতে পাইলাম। রূপা আমার সামনে বসে আছে। মানে এটা কিভাবে সম্ভব আমি নিজেও বুঝতে পারলাম না। আমি ওর শরীরে হাত দিলাম, ও হাসতেছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারতেছিলাম না, ওর মুখে হাত দিলাম, আমার দিকে তাকায় হাসে, আমি ওর দিকে তাকায় আছি। কিভাবে 1 ঘন্টার সময় বেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। এবং হঠাৎ করে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। আমার চোখে মুখে পানিতে আমার জ্ঞান আনে, এবং তারপর আমি ওই রুমের মধ্যে ওনারা বলে দেখছেন? আমি বললাম হ্যাঁ দেখছি। আমার সাথে বসেছিল, ও হাসছে, আমি ওর হাতে ধরছি, শরীরে ধরছি। কিন্তু এরপরে শুরু হলো মারাত্মক ঘটনা। সেই ঘটনার পর থেকে আজকে প্রায় আপনার 15-16 বৎসর, প্রায় 17 বৎসরের কাছাকাছি এমন কোনো রাত নাই যে রাতে আমি রূপাকে স্বপ্নে দেখি না। এবং এমন ভয়ঙ্করভাবে আমি রূপাকে স্বপ্নে দেখি যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতি রাতে রূপারে স্বপ্ন দেখি, রূপার গায়ে আগুন জ্বলতেছে, আমি আগুন নিভানোর চেষ্টা করতেছি, সারাটা রাত আমি ওর আগুন নিভানোর চেষ্টা করি, তো আমার আগুন নিভাইতে পারি না। এবং ওরে সাপে কামড়ায়, ওরে সাপে দৌড়াইতে আসে, আমি পিছন থেকে দৌড়াইতে আসি সাপের হাত থেকে করে বাঁচানোর জন্য।
এবং ও হঠাৎ করে আপনার উঁচা বিল্ডিং থেকে পড়ে যাইতেছে। আমি ওরে ধরার জন্য চেষ্টা করতেছি, অনেকগুলো সাপ ওরে একসাথে কামড়াইতে আছে, আগুনের মধ্যে পড়তেছে। জাহান্নামের আগুনে একটা মানুষ থাকলে যেমন অবস্থা, আমি তেমন অবস্থায় রূপাকে দেখতে পাই। এবং রূপা আমাকে এটাও বলে, তুমি আমাকে জীবনেও, আমাকে স্বপ্নে এটাও বলে যে জীবন থাকতে তুমি আমার শান্তি দাও নাই, আর মরার পরও তুমি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ। আমি জানি না কী এমন অন্যায় আমি করেছি। আমি হুজুর, কবিরাজ, খুনার কোনো কিছু বাদ রাখি নাই। আজকে 17টা বৎসরে আমি সৌদি আরবে পর্যন্ত গিয়েছি, হজ করেছি, এবং ওর জন্য প্রতি শুক্রবার আমি অনেক বড় করে হুজুর খাওয়াই, এতিম বাচ্চাদেরকে খাওয়াই। এমন কোনো কাজ নেই যা আমি করি না। কিন্তু 17 বৎসরে একটা দিনের জন্য আমি রূপাকে স্বপ্ন দেখা বন্ধ করি না। এবং প্রতিটা রাতে রূপার ওই আর্তনাদ আমি দেখতে পাই, এবং আমি ওই মন্দিরে পর্যন্ত যাই, ওই পূজারীকে পর্যন্ত বলি, আমি এগুলো দেখতে পাই। উনি বলে এটা আপনার ধর্মীয় অনুভূতি, আপনার ধর্মীয় বিষয়, আমি এটা বুঝবো না। এই থেকে ভাই আজ পর্যন্ত আমি একটা দিনের জন্য আমি রূপাকে আমার চোখের সামনে থেকে সরাতে পারি না, এবং ভয়ঙ্করভাবে ওকে দেখতে পাই। আমি এরকমভাবে দেখতে পাই যে হঠাৎ করে ট্রেনের নিচে পড়ে গেছে, কয়েক টুকরা হয়ে গেছে, হঠাৎ করে ওকে টান দিয়ে 2 টুকরা করে ফেলছে। কিভাবে দেখতে পাইবে, কি বিবস্ত্র, কি অবস্থায় দেখতে পাই, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একজন বড় মাপের হুজুরের সাথে কথা বলি বাংলাদেশের, তিনি বলে কুফুরির মাধ্যমে জিন দ্বারা কুফুরির মাধ্যমে নাকি ওই তান্ত্রিক আমাকে রূপাকে দেখাইছে, এবং এতে রূপার কবরে ভীষণ রকমের আযাবের সৃষ্টি হয়েছে, এবং সেই আযাবটা বেঁচে থাকা অবস্থায় আমি দেখতে পাচ্ছি। আমি শুধু আপনাকে গল্প বলি না, আমি আপনাকে অনুরোধও করি, আপনি মেহেরবানি করে, এখন বাংলাদেশের অনেকেই হয়তো এই পথে পা দিচ্ছে, অনেকে হয়তো এটা করতে যাচ্ছে। এটা খুব পাপ, এর থেকেও বড় পাপ দুনিয়াতে কিছু হতে পারে না। এবং এই পাপের এই পাপে যে কতটা কষ্ট তা আমি নিজের চোখে দেখছি। তাই আপনার মাধ্যমে আমি সতর্ক করতে চাচ্ছি যেন এটা করা বন্ধ করে, কেউ যাতে এই কাজটা না করে, এই কুফুরের মাধ্যমে এই কাজটা যাতে না করে। আপনি আমার গল্পটা রেকর্ড করুন এবং সবাইকে জানিয়ে দিবেন আমার দুর্দশার কথাগুলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই মোহাম্মদ মিলনের জীবনের এই ভয়ঙ্কর রকম তাজ্জব বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, গল্প অনেক লম্বা হয়ে গেছে, আমি অনেক কিছু কাটচিট করেছি, তারপরও গল্পটা ছোটো করতে পারি নাই, কারণ ওনার গল্পের মাঝে অনেক কথাবার্তা আছে, অনেক হয়তো বলাও হয়নি। দেখেন, আমি আজ থেকে বহু বছর আগের একটা গল্প পেয়েছিলাম, ওইটা সম্ভবত আফ্রিকার কোনো একটা তান্ত্রিকে করেছিল, এই সেম ঘটনাই করেছিল, এবং আজকে আমি ইন্ডিয়াতে পেলাম। এবং এই বিষয় নিয়ে আমি যখন গুগল করলাম বা অনেকের সাথে কথাবার্তা বললাম, অনেকে আমাকে এটার সত্যতা জানাইলো। দেখেন, জিন জাতিরা চাইলে যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, আর ঠিক এই জিনের মাধ্যমেই এই তান্ত্রিক বলেন বা কবিরাজ বলেন, যাই বলেন, তারা এই কাজগুলো করে, মৃত মানুষের রূপ ধারণ করে আপনার সামনে নিয়ে যায়, এবং বিনিময়ে তারা অনেক মোটা অঙ্কে টাকা নিয়ে যায়। এর প্রতিফলে যে মানুষটা মারা গেল তার কবরে কী পরিমাণের আযাব হয় তার বর্ণনা আমাদের মিলন ভাই নিজের মুখেই বা নিজে আমাকে বলে গেল, যে আমি আপনাদেরকে শোনালাম। তো এই শিরিক বা এই কাজ যারা করেন বা এইটা ভবিষ্যতে আরও বিকট আকার ধারণ করবে। হয়তো প্রত্যেকটা মানুষে তার পরিবার মারা গেলে জিনের মাধ্যমে চাইবে তার চেহারাটা আবার দেখার জন্য। তো এই কাজ যারা করেন তারা এই শিরিক থেকে, এই কুফুরি থেকে দূরে থাকেন, এবং এটার প্রতিফল যে কত ভয়ঙ্কর আপনার জীবনে না ঘটলে আপনি বুঝতে পারবেন না। যিনি মারা গেছে ইনার একটা ছবিও ঘরে রাখা ঠিক না, অথচ আমরা যা করেছি তা রীতিমতো ওনাকে আমরা কবরেই নিজের হাতে দুজকে দাফন করেছি। তো এই কাজটা যাতে কেউ না করেন, গল্প থেকে যদি সতর্ক হন, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনার সাথে আমার দেখা হবে আবার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।